আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের প্রশ্ন সলভ করব ফিজিক্সের। তো আমরা এখানে 3 সালের প্রশ্ন সলভ করব সকল মানে যতগুলো আর কি সেট আমি সংগ্রহ করতে পারছি বিভিন্ন প্রশ্ন ব্যাংক থেকে। তো সব সলভ করার চেষ্টা করব। তো 23-24, 22-23 আর কি তোমার 21-22 এই 3টা সালের সলভ করব। কারণ কি? কারণ 24-25-এর প্রশ্ন কিন্তু শর্ট সিলেবাস থেকে হবে, আর এই 3 সালের প্রশ্ন শর্ট থেকে হয়েছে। ইভেন এই 21-22-এর প্রশ্নেও হচ্ছে তোমার ফুল সিলেবাস থেকে কিছু জিনিস আছে। এর আগে যতগুলো সাল ছিল ওগুলাতেও ফুল সিলেবাস থেকে প্রশ্ন আছে। ওকে, তো আমরা চেষ্টা করব এই 3 সালের প্রত্যেক সেট যেগুলো আমি সংগ্রহ করতে পারছি এগুলো প্রশ্নগুলো সলভ করার জন্য। তো চলো শুরু করে দিই। তো প্রথমত আমরা সলভ করব সেট নাম্বার কে 23-24-এর। তো এই যে প্রশ্নটা, এটা ভেক্টর থেকে আসছে। এই প্রশ্নটা আসলে ভুল। তো এরকম ভুল যখন প্রশ্ন দেখবা তখন চেষ্টা করবা স্কিপ করতে। রিস্ক বেশি নিবা না, রিস্ক 2-1টাই নিতে পারো, বাট বেশিরভাগগুলো স্কিপ করে ফেলবা। জাহাঙ্গীরনগর কিন্তু অনেক ভুল প্রশ্ন আসে যেগুলোতে ব্ল্যাঙ্ক থাকে। তো ওগুলা স্কিপ করার চেষ্টা করবা, ওগুলা স্যাররা ইচ্ছে করে দেয় তোমার সময়টা নষ্ট করার জন্য। ওকে, তো দেখো বিভিন্ন প্রশ্ন ব্যাংক আমি ঘাটছি, ওখানে তোমার এই প্রশ্নটাকে কে ধরে সলভ করা হয়েছে, তাহলে তোমার আনসারটা মিলে যায় অপশনগুলোর সাথে। বাট তুমি যদি এটাকে যে ধরো তাহলে কিন্তু আনসারটা মিলবে না। ওকে, তো দেখো এখানে একটা ভেক্টর আছে, এটাকে আমরা এখন কে ধরে সলভ করবো, কে ধরে সলভ করবো। ওকে, কে হ্যাট, তো আই এক্স প্লাস কে হ্যাট জেড, জেড ভেক্টরটি একটি তলের সমান্তরাল। ওকে, একটা তল ধরো, এটা এই তলের সমান্তরাল হচ্ছে এই ভেক্টরটা। আর আরেকটা ভেক্টর আছে, এই ভেক্টরটা এই ভেক্টরের উপর লম্ব। ওকে, এই ভেক্টরের উপর লম্ব। এখন তোমাকে বলছে প্রথম যে ভেক্টরটা ছিল, এই যে এই ভেক্টরটা, এই ভেক্টরটার একক ভেক্টর বের করতে বলছে তোমাকে। তো এইটার একক ভেক্টর বের করার জন্য আমাদের আগে কি লাগবে? আচ্ছা দেখো, আমরা শেষ থেকে শুরু করি প্রশ্নে। আমাদের চাইছে কি একক ভেক্টর। একক ভেক্টর সমান আমরা কি জানি? একক ভেক্টর সমান জানি কোনো ভেক্টর এবং সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাই। কোনো ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা একক ভেক্টর পাই। আশা করি তোমরা এটা জানো। এই ভেক্টরটার একক ভেক্টর বের করতে বলছে। এখন এই ভেক্টরটা কি? এই ভেক্টরটা হচ্ছে এক্স আই হ্যাট প্লাস কে কে হ্যাট জেড। ওকে, এটা হচ্ছে এই ভেক্টর। এখন এর মানটা কিভাবে বের করব? এর মান বের করব এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার দিয়ে। এখন আমরা তো এক্স আর কে এর ভ্যালু জানি না, আমরা কিভাবে বের করব তাহলে? আমাদের এক্স আর কে এর ভ্যালু বের করার জন্য তোমাকে একটা ডেটা দেয়া আছে। বলছে এই দুই ভেক্টর পরস্পর লম্ব। এখন লম্ব হলে এদের ডট গুণফল শূন্য হয় না ভাইয়া? তো এদের ডট গুণফল যদি শূন্য হয়, টু টু এক্স প্লাস জেড, মানে তোমার এই জে হ্যাট এখানে আছে, এইখানে কি জে হ্যাট আছে? জে হ্যাট আছে, বাট প্রশ্নটা যেহেতু ভুল, এটাকে ধরছে কে হ্যাট বিভিন্ন প্রশ্ন ব্যাংক। তাহলে আমরা এটাকে যদি কে হ্যাট ধরি, তার মানে এখানে কি জে হ্যাট নাই। তাহলে যেহেতু জে হ্যাট হচ্ছে, জে হ্যাটের যে সহগ সেটা হচ্ছে 0, তো 0 × 5 ইকুয়াল হবে 0। তারপর কে হ্যাট হচ্ছে এখানে তোমার -2 কে হ্যাট, আর এখানে আছে কে হ্যাট। তাহলে গুণ করলে তোমার এখানে তুমি পাবা হচ্ছে -2। সো -2, এখানে আছে কি জেড, ইকুয়াল টু পাপা হচ্ছে 0। ওকে, আশা করি ডট গুণফল কিভাবে বের করতে হয় এটা তোমরা জানো, তাই না? সো ডট গুণফলের সময় কি আই ডট আই, এটা কি 1 হয়ে যায় না? 1 হয়ে যায়। সো সেই জন্য আমরা এখানে আর আই হ্যাটটা লিখতে পারি নাই, ঠিক আছে? তাহলে টু এক্স মাইনাস 2z ইকুয়াল টু 0, রাইট? তাহলে এই 2x ইকুয়াল তুমি 2z লিখতে পারো। আবার এই 2 কাটা দিলে তুমি x ইকুয়াল টু z লিখতে পারো। এক্স ইকুয়াল টু তুমি যদি জেড লেখো তাহলে এখানে কি পাচ্ছ? এটাকে এখানে নিয়ে আসো। তো এক্স ইকুয়াল এক্সই রাখলাম, জেড এর জায়গায় আমরা বসাই দিলাম এক্স কে হ্যাট। বুঝছো? তারপর কি করব? এক্স স্কোয়ার প্লাস কে এর জায়গায় কি বসাবো? সরি, এখানে তোমার কি হবে না, এখানে জেড হবে আলটিমেটলি। তো জেড এর জায়গায় আমরা কি বসাবো? এক্স স্কোয়ার, মানে জেড স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার। ওকে, তো এখান থেকে এক্স কমন নাও, এক্স কমন নিলে তুমি পাচ্ছ আই হ্যাট প্লাস কি কে হ্যাট, রাইট? ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, মানে কি 2x স্কোয়ার। সো এক্স স্কোয়ার এটাকে তুমি যদি রুট করো তাহলে তুমি কি পাবা? এক্স পাবা। আর এখানে থাকবে পরে √2 আই হ্যাট প্লাস কে হ্যাট, আর এখানে একটা এক্স ছিল, রাইট? সো এই এক্স আর এই এক্স কাটা থাকলো পরে আই হ্যাট প্লাস কে হ্যাট ডিভাইডেড বাই √2। আচ্ছা, তাহলে কোনটা মিলে? সি নাম্বারটা মিলে যায়। ওকে,
পরের প্রশ্ন এখানে বলছে 1 কেজি ভরের বস্তুকে 1 মিটার উচ্চতায় উঠাতে 1 কেজি ওয়াট বল প্রয়োগ করলে বস্তুর আদিবেগ কত? ওকে, তো তোমার কি কি দেয়া আছে? বস্তুটার ভর দেয়া আছে m ইকুয়াল 1 কেজি। তারপর তোমার যত মিটার উচ্চতায় ওঠাতে হবে বা সর্বোচ্চ উচ্চতা বলতে পারো, এই মিটার উচ্চতায় ওঠা মানে এই উচ্চতাটা হচ্ছে 1 মিটার। এখন বল প্রয়োগ করতে কত? 1 কেজি ওয়াট, রাইট? 1 কেজি ওয়াট বল প্রয়োগ করছে। তো এই 1 কেজি ওয়াট এটা কি? এই কেজি ওয়াট এটা কি বলের একটা একক? যখন এরকম কিছু থাকবে কেজি ওয়াটে থাকবে, ওটাকে নিউটনে নিতে কি করতে হয়? আমাদের 9.8 দ্বারা গুণ করতে হয়। 9.8 আমার একটু সর্দি লাগছে, এই জন্য 9 এর উচ্চারণগুলো একটু উদাও হয়ে যাচ্ছে, বুঝছো? 9.8 ইন্টু 1 নিউটন। তাহলে এফ ইকুয়াল আমরা পাচ্ছি 9.8 নিউটন। যদিও আমাদের এটা লাগবে না। দেখো, একটা বস্তু যখন তুমি সর্বাধিক উচ্চতায় উঠাবা, তখন একটা সূত্র আছে না, এইচ ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2g। আমার লাগবে কি? ইউ। আমাদের এইচ দেয়া আছে না, জিটা আমরা জানি, রাইট? তাহলে ইউ ইকুয়াল তুমি কি লিখতে পারো? √অফ 2gh, তাই না? তাহলে 2g এর ভ্যালু কত? 9.8। এইচ ইকুয়াল আমরা জানি 1, দেয়া আছে 1। তাহলে 2 ইন্টু 9.8, এটাকে আমরা কি লিখতে পারি? 19.6। আচ্ছা, 19.6 এইটার রুট তো আমরা জানি না, তাই না? এটা রুটের ভ্যালু তো আমরা জানি না। এটাকে একটু সিস্টেমে তোমাদের অপশনের সাথে মিলাইতে হবে। কিভাবে? তুমি 9.6 এর আগে একটা রুটের ভ্যালু ধরে নাও। কিরকম? √16। এটা ইকুয়াল কত হয়? 4। তারপর সেটা এটা কিন্তু 6, ঠিক আছে? √16। তারপর তুমি এর পরে একটা ভ্যালু ধরে নাও √25 ইকুয়াল 5। তাহলে এই দুইটার মাঝখানে কি আছে? এইটা, রাইট? তাহলে এর যে রুটের ভ্যালু, এটা 4 আর 5 এর মাঝখানে কিছু একটা হবে। বুঝতে পারছো? যেহেতু এর আগে একটা ধরে নিছি কত? 16। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? 16 একটা পূর্ণবর্গ সংখ্যা। যখন এরকম একটা সিচুয়েশনে পড়বা, তখন এর আগে একটা পূর্ণবর্গ ধরে নিবা, এর পরে একটা পূর্ণবর্গ ধরে নিবা। এর আগের পূর্ণবর্গ হচ্ছে তোমার 16কে রুট করলে তোমার পাওয়া যায় 4। এর পরের যে পূর্ণবর্গ সেটা হচ্ছে 25কে রুট করলে হয় 5। তো এইটার যে তোমার রুট, সেটা কি এই দুইটা মাঝখানে কিছু একটা হবে। তাহলে এই দুইটা মাঝখানে অপশনে কি আছে দেখো তো? এই 4.4 আছে না? তো এটাই হচ্ছে আনসার। ওকে, এখন এই প্রশ্নের আরেকটা কেস হইতে পারে। সেটা তোমাকে বললো যে এখানে তোমার জি না, তখন আমাদের এস ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2a, এরকম একটা সিচুয়েশনে পড়তে পারতো, ঠিক আছে? তখন তো আমরা এর ভ্যালুটা আমাদের বের করতে হইতো। এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতাম? এফ ইকুয়াল আমরা জানি এম এর ভ্যালু, এফ এর ভ্যালুটা তোমার এখানে দেয়া আছে, এফ এর ভ্যালু তোমার দেয়া থাকবে যেমনটা এখানে দেয়া আছে। তো এখানে তুমি এম এর ভ্যালুও জানো, এখান থেকে এটা বের করে নিবা, এর ভ্যালুটা এখানে বসাই দিবা। ওকে, এটা একটা কেস হইতে পারতো, বাট এখানে যেহেতু তোমাদের উচ্চতায় নিক্ষেপ করার জন্য বলছে, তো এখান থেকে আমরা এর ভ্যালুটা কি হবে? জি, মানে অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে? তো অভিকর্ষ ত্বরণের ভ্যালুটা আমরা জানি, তো এই কারণে আমরা সহজে বের করতে পারছি। আর রুটের এই কারবারটা তো তোমরা আশা করি বুঝতে পারছো, তাই না? ওকে, তাহলে চলো নেক্সটে চলে যাই। এখানে 1 কেজি ভরের একটি বস্তু 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের কেন্দ্র হতে 10 মিটার পার সেকেন্ড আদিবেগে যাত্রা শুরু করে গোলকটির উপরিতলে পৌঁছাতে 2 সেকেন্ড সময় লাগে। ওকে, সেম ফর্মুলা এখানেও খাটবে। ইউ স্কোয়ার বাই 2g, এইচ ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2g। কিরকম করে একটু খেয়াল করো। একটা গোলক আছে, তো এই গোলকের কেন্দ্রে একটা বস্তু ছিল। এই বস্তুটা 10 মিটার পার সেকেন্ড আদিবেগে যাত্রা শুরু করে এই উপরিতলে এসে পৌঁছেছে, মানে কি উপরের দিকে উঠে গেছে। ওকে, তাহলে এখানে ইউ কত দেয়া আছে? 10 মিটার পার সেকেন্ড। আর এখানে তোমার এইচটা কি হিসেবে দেয়া আছে বলো তো? দেখো, এই জিনিসটা যে কথা, ব্যাসার্ধ একই না? এই 1 মিটার ব্যাসার্ধ আর এই যে পথটা কেন্দ্র থেকে যে উপরিতলে গেছে, এটা একই জিনিস না? তাহলে এটা কি লিখতে পারো তুমি? তাহলে এটা এইচ ইকুয়াল তুমি কি লিখতে পারো? 1 মিটার। এখন আমরা জানি কি এইচ ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2a, তাই না? তো এখান থেকে তুমি এর ভ্যালুটা বের করে আনতে পারবে না? তোমার ইউটা দেয়া আছে, তাহলে এ সমান তুমি কি লিখতে পারো? ইউ স্কোয়ার বাই 2 ইন্টু এইচ। এইচটা তোমার দেয়া আছে 1 মিটার, পথের দৈর্ঘ্য দেয়া আছে তোমার 1 মিটার। ইউ কত? ইউ হচ্ছে তোমার কত? 10। সো 10 স্কোয়ার, 100 ডিভাইডেড বাই 2 মানে কি 50 মিটার পার সেকেন্ড।
ওকে, সো আনসার হচ্ছে এ। আচ্ছা সরি, সেকেন্ড স্কোয়ার হবে, আই এম সো সরি, 19-এর জিনিস ভুলে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, একটি দালান 20 তলা উঁচু, যার প্রতিটি তলার দৈর্ঘ্য 4 মিটার। 500 গ্রাম ভরের একটি বস্তু দালানটির ছাদ থেকে নিচের দিকে পড়ে, কিন্তু দ্বিতীয় তলায় আটকে যায়। বস্তুর মোট মোট শক্তির পরিমাণ কত? ওকে, তোমাকে বলছে একটা বিল্ডিং আছে, প্রতি তলার দৈর্ঘ্য 20টা তলা আছে, প্রতি তলার দৈর্ঘ্য হচ্ছে তোমার 4 মিটার। তাহলে টোটাল হাইট কত? টোটাল হাইট 4 ইন্টু 20 মানে 4 ইন্টু 20, তাহলে 80 মিটার। 80 মিটার হচ্ছে টোটাল হাইট, রাইট? এখন এটা নিচ থেকে পড়ার সময় তোমার দ্বিতীয় তলায় যে আটকে যায়, ঠিক আছে, নিচ থেকে দ্বিতীয় তলায় গিয়ে বস্তুটা আটকে গেছে। তো এরকম তো কখনো ঘটে না, বস্তু কখনো দ্বিতীয় তলায় যে আটকে যায় না। এখন বস্তু আটকে যাক বা না যাক, আমাদের মোট শক্তিটা কি এটার উপর ডিপেন্ড করবে? বলো তো, করবে না। কারণ কি? শক্তির সংরক্ষণশীলতা অনুযায়ী এই যে হাইয়েস্ট পয়েন্টে তোমার যে বিভব শক্তিটা আছে না, এটা কি টোটাল শক্তির সমান না? 19-এ পড়ে আসছো না এগুলা? ইপি ইকুয়াল টোটাল শক্তি, টোটাল এনার্জি ইকুয়াল পটেনশিয়াল এনার্জি, রাইট? বা বিভব শক্তি। তো এই বিভব শক্তি এটা ইকুয়াল কি লেখা যায়? mgh। এইচ কত দেয়া আছে? 80 মিটার। ভর কত দেয়া আছে? ভর 500 গ্রাম মানে 500 গ্রাম। গ্রাম দেয়া আছে, এটাকে কেজিতে নিব, 10⁻³ দিয়ে গুণ, তারপর 9.8। এইচ কত দেয়া আছে? 80 মিটার। তো 3টা শূন্য কাটো আর এই 10⁻³ কাটো, 5 ইন্টু 9.8, এটাকে কি লেখা যায়? এটাকে কি জানি লেখা যায়? 49। সো 5 ইন্টু 9.8 ইকুয়াল 49 ইন্টু 8। সো 8 9 কত? 72। এদের কত? 7 4 32 আর সাথে 39। সো এটা হচ্ছে আনসার। এই টোটাল তোমার এটা হচ্ছে জুল একক। তো এখন অপশনে দেখো, ওকে 39.2 কেন আসলো? আমার কি এখানে ক্যালকুলেশনে ভুল হয়েছে? না, কোনো ক্যালকুলেশনে ভুল হয়নি। তার মানে এই যে তুমি প্রশ্নটা দেখতেছ, এখানে অপশন ভুল। তো এইরকম অপশন ভুল থাকলে তুমি চাইলে রিস্ক নিতে পারো। তোমার যদি মনে হয় যে স্যার মনের ভুলে এখানে তোমার এটা দিছে, তাহলে তুমি এটা দাগাই দিবা, রিস্ক নিবা। আর যদি তোমার মনে হয়, এটা তোমার সিচুয়েশনের উপর নির্ভর করবে, যদি তোমার মনে হয় যে না স্যার এটা ইচ্ছা করে বলে দিছে আমার সময় খাওয়ার জন্য, তাহলে তুমি এটা স্কিপ করে ফেলবা। এটা তোমার উপর সম্পূর্ণ, রিস্ক নিতে পারো, তুমি স্কিপ করতে পারো, তোমার ইচ্ছা। ওকে, আমি হলে এইটা দাগাই দিতাম। ওকে, তো নিচের কোনটি শক্তির সমীকরণ? ওকে, শক্তি মানে কি? শক্তির একক কি? জুল। সো জুল এইটাকে কি লেখা যায়? নিউটন মিটার লেখা যায় না? সরি, নিউটন মিটার লেখা যায়, হ্যাঁ, এটাকে নিউটন মিটার লেখা যায়। তো নিউটনের মাত্রা কি? ml T−2। আর মিটার, এটার মাত্রা কি? লেন্থ মানে কি? l। তাহলে ml² T−2। সো আনসার কি? বি হচ্ছে আনসার। ওকে, 1 মিটার চক্রবর্তী ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার চাকার দ্বন্দ্বের মোমেন্ট মানে কি বলতো? টাউ। ওকে, তো টাউ ইকুয়াল, এখানে তো আচ্ছা, এখানে আর প্রশ্নটা পড়ি। দ্বন্দ্বের মোমেন্ট ও কৌণিক ত্বরণ এত এত হলে চাকাটির ভর কত? কি কি দেয়া আছে? চক্রবর্তীর ব্যাসার্ধ দেয়া আছে। তো দেখো, টাউ ইকুয়াল আমরা কি জানি? টাউ ইকুয়াল আই আলফা। আই কি? জড়তার ভ্রামক। আলফা ইকুয়াল কি? 1। আচ্ছা, আলফা ইকুয়াল হচ্ছে তোমার কত দেয়া আছে? 10 রেডিয়ান/সেকেন্ড স্কোয়ার। এটা কি? কৌণিক ত্বরণ, রাইট? সো আই এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি? টাউ ডিভাইডেড বাই আলফা করে। তো টাউ এর ভ্যালু 10, আই এর ভ্যালু, আলফার ভ্যালুও 10। তাহলে এখানে পাচ্ছ মোমেন্ট অফ ইনার্শিয়া বা তোমার জড়তার ভ্রামক ইকুয়াল কি? 1 কেজি মিটার স্কোয়ার। কিন্তু আমাদের তো এটা চাই নাই, আমাদের বলছে চাকাটির ভর কত। এখন আই ইকুয়াল আমরা জানি এম কে স্কোয়ার। এখানে কে এর ভ্যালুটা দেয়া আছে। কে এর ভ্যালু মানে কি? চক্রবর্তীর ব্যাসার্ধ। চক্রবর্তীর ব্যাসার্ধ কত? 1 মিটার। 1 মিটার দেয়া আছে, এটা ইকুয়াল 1। তাহলে এম ইকুয়াল কি হবে? 1/1 স্কোয়ার মানে কি? 1। সো 1 কেজি। সো আনসার হচ্ছে বি। পরের প্রশ্নে চলে যাই। এখানে বলছে তেলে, আচ্ছা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্নে মানে আমি হচ্ছে পরীক্ষার হলে একটু ভেবা চাকা খেয়ে গেছিলাম। কেন? দেখো, তেলের আয়তন গুণাঙ্ক এত হলে অসংনম্যতা কত? আমি জানতাম যে সংনম্যতা ইকুয়াল তোমার তোমার কি বলে কি, ওই যে সংনম্যতা ইকুয়াল 1 বাই আয়তন গুণাঙ্ক, এটা আমি জানতাম। তাহলে অসংনম্যতা ইকুয়াল তোমার কত হবে?
অসংনম্যতা ইকুয়াল তোমার আয়তন গুণাঙ্ক হবে। অসংনম্যতা কি? সংনম্যতার উল্টা। তো অসংনম্যতা ইকুয়াল তাহলে আয়তন গুণাঙ্ক, এটা ইকুয়াল আয়তন গুণাঙ্ক, রাইট? আগুন মানে আয়তন গুণাঙ্ক। তো আমি বারবার উল্টা করতেছিলাম, মানে আমি বারবার মানে আমি এটা দেখে এতই কনফিউজড হয়ে গেছি যে প্রশ্নে উত্তর দেয়া আছে, এটা কখন হইতে পারে, মানে আমি এটা মাথাতে আসতেছিল না যে এটা কি হবে। আমি এটা দাগাইতে ধরছিলাম, পরে ভাবলাম আরে অসংনম্যতা মানেই তো আয়তন গুণাঙ্ক, পরে এ দাগাই দিছি, এই তো আনসার। কারণ সংনম্যতা মানে আয়তন গুণাঙ্কের উল্টা, তাহলে অসংনম্যতা ইকুয়ালি তোমার আয়তন গুণাঙ্ক হবে, বুঝছো? এইটা এটার উল্টা, এইটা আবার এইটারও উল্টা, তার মানে কি শত্রুর শত্রু আমার বন্ধু, এইটা আর এটা হচ্ছে একই জিনিস। ওকে, তারপর একটি চলন্ত বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে তার বেগ 10 মিটার পার সেকেন্ডে পৌঁছায়। বস্তুর গতির দিক সামান্যই পরিবর্তিত হয়। বস্তুটির দ্বারা একক সময়ে কৃতকাজের পরিমাণ বের করো। ওকে, তো একক সময়ে কৃতকাজ মানে কি? দেখো আমরা জানি কি পি ইকুয়াল ডব্লিউ ডিভাইডেড বাই টি। এখন এখানে তুমি যদি একক সময় কৃতকাজ মানে হচ্ছে ক্ষমতা, সো ডব্লিউ ডিভাইডেড বাই 1, এটা মানে কি? এটা মানে হচ্ছে ক্ষমতা। একক সময় কৃতকাজ এটা মানে কি? ক্ষমতা। ঠিক আছে, বুঝতে পারছো কেন? পি ইকুয়াল আমরা জানি ডব্লিউ ডিভাইডেড বাই টি, সো টি এর ভ্যালু 1 করে দিলে এই একক সময় কৃতকাজ যে কথা, পি ইকুয়াল একই কথা, রাইট? সো পি ইকুয়াল আমরা জানি কি এফ ভি, জানি কি না বলো? এটা কিন্তু আমরা হচ্ছে এইচএসসির সময় পড়ে আসছি, তাই না? তো আমাদের বলছে কি একক সময় কৃতকাজ বের করো। একক সময় কৃতকাজ মানে ক্ষমতা, ক্ষমতা সমান আমরা জানি এফ ভি। আমাদের দেয়া আছে 1 নিউটন, বলের ভ্যালু 1 নিউটন, ভি এর ভ্যালু কত দেয়া আছে, মানে বেগ কত দেয়া আছে 10, তাহলে এইটাই হচ্ছে ক্ষমতা 1 × 10। এবার ক্ষমতার একক কি? ওয়াট। দেখো ক্ষমতার একক ওয়াটও হইতে পারে, হর্স পাওয়ারও হইতে পারে, জুল পার সেকেন্ডও হইতে পারে। ওকে, তো আনসারটা হবে 10 জুল পার সেকেন্ড। একক সময় কৃতকাজ, এই যে কৃতকাজ এটা হচ্ছে সময়, 1 সেকেন্ডে কৃতকাজ এটা হচ্ছে ক্ষমতা। ওকে, সো আনসার হচ্ছে 10। তারপর কোনো সরল দোলকের কৌণিক বিস্তার 65 ডিগ্রি, দোলকপিণ্ডের ভর 100 গ্রাম এবং কার্যকর দৈর্ঘ্য 4 মিটার হলে দোলকপিণ্ডের সর্বোচ্চ বেগ কত? ওকে, একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে সর্বোচ্চ বেগ ইকুয়াল, এটা কিসের সর্বোচ্চ বেগ? সরল দোলকের, ইকুয়াল 2√/of LG sin θ/2। ওকে, সো 2 × √/of L কত? L দেয়া আছে তোমার 4, G কত? G হচ্ছে 9.8, sin θ/2, থেটা কত? 65 ডিগ্রি, ডিভাইডেড বাই 2। 65/2 মানে কি বলো তো? 32.5, তাই না? সো এইটাকে তুমি 30 ধরে নাও, সাইন 30 ধরে নাও। সো আমরা আশেপাশের কোনো একটা ভ্যালু দিয়ে অপশনগুলো মিলাবো। সো 2 × √/of 4 × 9.8 ইন্টু সাইন 30 ভ্যালু কত? হাফ। সো এইটা এই 2 আর এই 2 কাটা দিলাম, সো এখানে থাকলো পরে 4 × 9.8। তো এই 9.8 এটাকে আবার আমরা ধরে নিলাম এটা হচ্ছে 10, তাহলে 4 × 10 কত হলো? 4 × 10 40, রাইট? সো 40, এটার রুট তো আমরা জানি না, এটা আমরা কিভাবে বের করব? এটা তোমরা একটা সিস্টেমে বের করতে পারো। ওই যে আমরা বলছিলাম আগে পরে কিছু একটা ধরে নেবা, মানে আগে একটা পূর্ণবর্গ ধরে নেবা, এটার আগে একটা পূর্ণবর্গ কি হইতে পারে? 36 হইতে পারে। 36 এর রুট কত? 6। তো আমরা ধরে নিলাম এই তোমার রুট 49 এটা হচ্ছে রুট 36। যেহেতু আমরা ধরে নিছি 40-এর থেকে একটু কম ভ্যালু, তাহলে এটার যে রুটটা আনসারটা হবে, এই আনসারটা এইটার পূর্ণবর্গের একটু বেশি হবে না? ধরে নিলাম এটা হচ্ছে 6.4, একটু আগে পিছা হবে, কারণ আমরা তো এক্স্যাক্টটা বের করি নাই, আমরা একটা ধরে নিছি বেশি না কম? কম ধরে নিছি, তাহলে আনসারটা কি এইটার থেকে একটু বেশি হবে না? যেহেতু ধরে নিছি কম, তো আনসারটা আসবে বেশি। ওকে, তো 6.4 এর আশেপাশে একটা জিনিস দেখো কোথায় আছে, এই যে ডি নাম্বার দেখো 6.73, তো এইটাই হচ্ছে আনসার। ওকে, যখন তুমি দেখবা হ্যান্ড ক্যালকুলেশন পারতেছো না, তুমি তখন এরকম ধরে ধরে নিয়ে করবা, ঠিক আছে? এগুলো আসলে তোমার হ্যান্ড ক্যালকুলেশনের স্কিলের উপর নির্ভর করে। তো একটা বস্তু পৃথিবীর ব্যাসার্ধের 1/3 অংশের সমান দূরত্বে পৃথিবী পৃষ্ঠ থেকে নিচে অবস্থিত। এখন বস্তুটির উপর অভিকর্ষ ত্বরণ কত? এখন অভিকর্ষ ত্বরণের অনেকগুলো সূত্র আছে, অপশনগুলো খেয়াল করো। এগুলো কোন সূত্রের সাথে যায় বলো তো? জি ইকুয়াল আমরা জানি 4/3 পাই রো জি
আর, তাই না? এখন এটা যে ডাউন ফরম্যাট, মানে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে অভিকর্ষ ত্বরণটা হবে 4/3 পাই রো জি আর মাইনাস এইচ, রাইট? তাই যদি হয়, এখন আমাদের এইচটা কত দেয়া আছে বলো তো? এইচটা দেয়া আছে পৃথিবীর ব্যাসার্ধের 1/3, তাহলে এইচ ইকুয়াল 1/3 অফ আর। এখন তুমি এইচের জায়গায় 1/3 অফ আর বসায় দাও, 4/3 পাই রো জি আর মাইনাস 1/3 অফ আর। ঠিক আছে, ঠিক আছে। সো 4/3 পাই রো জি 3 2 আর। ওকে, সো 4 2 8 ডিভাইড বাই 3 3 9 পাই রো জি আর। এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো। কিন্তু এটাকে কি করছি, লসাগু করে বিয়োগ করছি। এটা যদি না পারো না, তাহলে আর কি বলার। 8/9 পাই রো জি আর। ওকে, তারপর এল কিউব আয়তনের পাত্রে এম ভরের এন সংখ্যক অণুর গড়বেগ সি হলে পাত্রের অভ্যন্তরীণ পৃষ্ঠে অনুভূত চাপ কত? ওকে, এটা হচ্ছে এ হবে আনসার, কারণ এটা একটা মুখস্থ জিনিস। তো পি ইকুয়াল আমরা জানি 1/3 রো সি স্কোয়ার। তো এটা যদি তোমার মুখস্থ না থাকে আরেকভাবে বের করতে পারো। তো ওইভাবে বের করার থেকে এটা মুখস্থ রাখাই সহজ। কিরকম দেখো, আমরা জানি পিভি ইকুয়াল 1/3 এম এন সি স্কোয়ার। এম কি একটা অণুর ভর, আর এন কি টোটাল অণু। ওকে, 1/3 টোটাল অণু মানে কি এম, এটার সাথে এটা গুণ করে দিলে কি পাবো আমরা? টোটাল অণুর যে ভর সেটা পাবো। ওকে, এম সি স্কোয়ার। সো পি ভি ইকুয়াল 1/3 এম সি স্কোয়ার পাইলাম। সো পি ইকুয়াল 1/3 এম ডিভাইডেড বাই ভি করে দিলে এখানে তুমি কি পাবা এবার? দেখো, আমরা জানি রো ইকুয়াল কি এম বাই ভি, তাই না? সো রো ইকুয়াল কি ঘনত্ব। দেখো, ভরকে আয়তন দ্বারা ভাগ করলে আমরা কি পাই? ঘনত্ব পাই। সো 1/3 আনসারটা কি হবে? রো সি স্কোয়ার। পি ইকুয়াল 1/3 রো সি স্কোয়ার, রাইট? সো আনসার হবে এ। তো এটা সরাসরি মুখস্থ রাখা বেটার, এটা অনেক জায়গায় কাজে লাগে। তারপর কোনো তাপীয় ইঞ্জিনের তাপগ্রাহকের তাপমাত্রা 420 কেলভিন এবং দক্ষতা 30%, ইঞ্জিনের দক্ষতা 30%, ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করতে হলে উচ্ছেদ তাপমাত্রা কত হতে হবে? তো তাপগ্রাহকের তাপমাত্রা মানে T2 দেয়া আছে 420 কেলভিন, দক্ষতা দেয়া আছে ইটা ইকুয়াল 30%। এটাকে কি করতে হবে? দ্বিগুণ করতে হবে। এটা প্রাইম ধরে নিলাম, সো দ্বিগুণ করলে কি হবে? 60% হবে এর ক্ষমতা। এখন তোমাকে বলছে উচ্ছেদ তাপমাত্রা কত? T1 ইকুয়াল ওয়াট। সো তোমার কি গ্রাহকের তাপমাত্রায় কিছু করতে বলছে? করতে বলে নাই, তার মানে এটা এরকমই থাকবে। সো জাস্ট সিম্পলি তুমি T1টা বের করবা কি দিয়ে? এইটা দিয়ে, ইটা দিয়ে তুমি এটা বের করবা। সো ইটা সমান আমরা জানি 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। সো ইটার ভ্যালু 60%, সো 60 ডিভাইডেড বাই 100 ইকুয়াল 1 মাইনাস T2 বাই T1। T2 কত? 420 কেলভিন। আর এটা আমাদের বের করতে হবে। ধরে নিলাম, আচ্ছা ধরে নেওয়ার কিছু নাই। তো এই 100 আর 100 এটা কাটা গেল, পার্সেন্টেজ এটা 100% ম্যাটার করে না, বাট 100% মানে 100/100। ওকে, সো এটা কাটা। তাহলে এটাকে তুমি এই পাশে আনো আর এটাকে এই পাশে নিয়ে যাও। সো 420 ডিভাইডেড বাই T1 ইকুয়াল 1 মাইনাস 0.6। এম আই রাইট? এখন 420 ডিভাইডেড বাই এটাকে এই পাশে নিয়ে আসো, 1 মাইনাস 0.6 মানে কি 0.4 ইকুয়াল 81টা ওই পাশে নিয়ে যাও, কোনাকুনি গুণ। ওকে, এখন তুমি ভাগ করে দাও। 420কে তুমি কি লিখতে পারো? 4 ইন্টু 10 আচ্ছা 0.4কে কি লিখতে পারো? 4 ইন্টু 10 ইনভার্স 1। এই 10 ইনভার্স 1টা কি হবে? এই পাশে উপরে উঠে 10 হয়ে যাবে, 10 দিয়ে গুণ হয়ে যাবে। ওকে, সো 4 দিয়ে ভাগ করো, 4কে 4, 4কে 4, 2 দিয়ে কাটবে না, তো একটা শূন্য নিতে হবে। 4 5 20, 1050 কেলভিন ইকুয়াল T1। ওকে, সো 150, সরি 1050 কেলভিন। এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো, তাই না? আচ্ছা, 4 মাইক্রোফ্যারাডের 5টি ধারক সিরিজ সংযোগ করা হলো। ওকে, 5টা ধারক আছে। আমার গলা ব্যথা করতেছে খুব। তাদের সমতুল্য ধারকত্ব কত? দেখো, যখন রোধের তোমরা সমবায় বের করো, রোধের সমবায় বা তুল্য রোধ বের করো, তখন একই মানের রোধ যখন সমান্তরাল তোমার সমান্তরালে থাকে, তখন তুল্য যেই সেটা কি হয়? রোধ ডিভাইডেড বাই যত সংখ্যক আছে সেটা। যখন সিরিজে থাকে এন সংখ্যক রোধ, একই মানের রোধ থাকে, তখন তোমার যে তুল্য রোধ সেটা কি হয়? এন ইন্টু আর। এখন ধারকের ক্ষেত্রে জিনিসটা উল্টা। ধারকের ক্ষেত্রে সিপি ইকুয়াল হবে 5 ইন্টু সি
সরি 5 বলে, এখানে 5 দেওয়া আছে তো এই জন্য 5 ভাবছি, মানে যত সংখ্যক আর কি থাকবে, এখানে তো 5 সংখ্যক আছে হোয়াট এভার। এন ইন্টু তোমার এন সংখ্যক একই ধারকত্বের ধারক, এটা যখন প্যারালাল বা সমান্তরালে থাকবে তখন এটা হচ্ছে তুল্য ধারকত্ব। আবার এন সংখ্যক ধারক, এন সংখ্যক একই মানের ধারক যখন সিরিজে থাকবে তখন তাদের তুল্য ধারকত্ব হবে সি ডিভাইডেড বাই, মানে এই যে একই মানের যে ছিল, একই মানের ধারকত্ব ছিল না, সো ওই ধারকত্ব ডিভাইডেড বাই যত সংখ্যক আছে তত সংখ্যক। ওকে, রোধের উল্টাটা। ওকে, এখানে কিসে আছে? সিরিজে আছে, তাহলে এই ফর্মুলাটা কাটবে। তো সিএস ইকুয়াল সি ডিভাইডেড বাই এন। সি মানে কি 4 মাইক্রোফ্যারাড, আমি এক একটা দিয়ে দিলাম এখানেই। সো 5 মানে কি 5টা আছে, এন সংখ্যক মানে কি 5 সংখ্যক মানে 5 ইকুয়াল কি হবে 5 8 40, তো 0.8 মাইক্রোফ্যারাড হবে অ্যান্সার। সো বি হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন, আচ্ছা একটা সার্কিট সলভ করতে হবে, এখানে তড়িৎ প্রবাহ বের করতে হবে। আমরা এখানে এটা অ্যাড করি। এখানে দেখো দুইটা ব্যাটারি আছে, একই দিকে আছে এরা, এখানে পজিটিভ প্রান্ত বামে আছে, এখানেও পজিটিভ প্রান্ত বামে আছে, তো আলটিমেটলি এরা যোগ হয়ে যাবে, তাই না? যদি বিপরীত দিকে থাকতো তাহলে বিয়োগ হয়ে যেত। তো যোগ হয়ে গেলে এখানে তোমার কি থাকতেছে 12 আর 8 কত হয় 20 হয়। তারপর রোধ দেয়া আছে কয়টা? 3টা, 3টাই কিসে আছে? শ্রেণীতে আছে না? তো শ্রেণীতে থাকলে কি হবে? যোগ হয়ে যাবে না? তো 2 আর 6 8 আর 2 10, তাহলে এখানে তোমার তুল্য রোধটা কত হয় 10। তো এখান থেকে তুমি আই ইকুয়াল বের করতে পারবে না। আই ইকুয়াল কি জানি? ই ডিভাইডেড বাই আর প্লাস আর। আরটা কি অভ্যন্তরীণ রোধ, এখানে অভ্যন্তরীণ রোধ আছে নাই, তো ই ডিভাইডেড বাই ই কত 20, আর কত 10 প্লাস 0, তাহলে এখানে কি হচ্ছে 2 অ্যাম্পিয়ার। সো আনসার হচ্ছে এ। ওকে, পরেরটা। ওকে, 40 ওয়াটের 4টি বাতি প্রতিদিন 5 ঘন্টা করে জ্বালানো হয়, প্রতি ইউনিটের বিদ্যুৎ খরচ 2.5 টাকা হলে মাসে বিদ্যুৎ বিল কত? তো বিদ্যুৎ বিলের যে ফর্মুলা সেটা হচ্ছে পিএনটিবি। পি কি? ক্ষমতা, কিসে থাকতে হবে? কিলোওয়াটে থাকতে হবে। এন কি? যত সংখ্যক বাতি বা যত সংখ্যক যন্ত্র। টি কি? সময়। বি কি? টাকা, বিডিটি। ওকে, বাংলাদেশি টাকা। তাহলে পি কত দেয় আছে? 40, এটা কিসে নিতে হবে? কিলোওয়াটে নিতে হবে। এন মানে যত সংখ্যক বাতি, মানে কত? 4টি বাতি, 5 ঘন্টা করে জ্বলে, 5 ইন্টু 1 মাস, মানে 1 মাসে কতদিন? প্রতিদিন 5 ঘন্টা, তাহলে 30 দিনে এটা গুণ করে দাও 30 দিয়ে। এখন প্রতি ইউনিট মানে প্রতি ঘন্টা কত করে কাটে এটা বলছে 2.5 টাকা। ওকে, এখন তুমি এটাকে গুণ করে দাও, যত পাবা সেটাই হচ্ছে আনসার। আমার এটা গুণ করে দেয়া লাগবে না আশা করি, গুণ করে দেয়া লাগবে? এটা কিন্তু সহজ, সব কিন্তু ছোট ছোট জিনিস। পরেরটা, কোন তরঙ্গের সমবর্তন হয় না? শব্দ তরঙ্গের সমবর্তন হয় না, এটা মুখস্থ জিনিস, মুখস্থ বিদ্যা। ওকে, একটি বস্তুকণার ভর 9.8 × 10⁻28 কেজি এর পুরোটাই শক্তিতে রূপান্তরিত হলে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে? আমরা জানি ইকুয়াল mc স্কোয়ার, তাই না? তো এখন এমটা দেয়া আছে কত? 9.8 × 10⁻28। সি মানে কি? 3 × 10⁸ আলোর বেগ। তো এটার স্কোয়ার করে দিলে কি হবে? এটার স্কোয়ার করে দিবে 9 × 10⁻16। তো গুণ করে দাও, 9 × 9 9 × 81 ইন্টু 16 16, আচ্ছা এখানে কত হবে বলো তো? 12 হবে না? 10⁻12, এটার সাথে এটা গুণ করে দিছি। ওকে, অপশন দেখো। আচ্ছা আনসার হবে এইটা, কারণ তোমার এক ঘর আগে দশমিক দিলে তোমার এটা 10⁻11 হয়ে যাবে। আচ্ছা সরি সরি সরি, হ্যাঁ ঠিকই তো আছে, এই ঠিকই তো আছে ভাই, আজব তো, জুল। ওকে, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি এত হলে দ্বিতীয় বোর কক্ষপথের শক্তি কত? আমরা জানি En ইকুয়াল -13.6 ইন্টু
জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। জেড কি? পারমাণবিক ভর। এন কি? যততম কক্ষপথ। ওকে, তো এখন তোমাকে বলে দিচ্ছে এটা হাইড্রোজেন, তো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। এন মানে কি? এন হচ্ছে যততম কক্ষপথ, সো এখানে দ্বিতীয় বড় কক্ষপথ বের করতে বলছে, দ্বিতীয় কক্ষপথ। সো দ্বিতীয় মানে কি? 2 স্কোয়ার মানে কি 4। এখন এটাকে 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে যদি ভাগ করো তাহলে 3 4 12, সো 3 পয়েন্ট সামথিং আসবে, রাইট? সো 3 পয়েন্ট সামথিং, সো আনসার হচ্ছে সি, এই যে 3 পয়েন্ট সামথিং। তারপর কোনটি ইউনিভার্সাল লজিক গেট? ওকে, ইউনিভার্সাল মানে হচ্ছে সার্বজনীন। তো সার্বজনীন লজিক গেট কয়টা? 2টা, একটা হচ্ছে ন্যান্ড আরেকটা হচ্ছে নর। সো উত্তরে দেখো কই আছে নর বা ন্যান্ড? হচ্ছে সিতে আছে নর, সো এটাই আনসার। সিলিকনের ক্ষেত্রে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তি ব্যবধানের পরিমাণ কত? এটা মুখস্থবিদ্যা। সিলিকনের ক্ষেত্রে 1.1, জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.7। ওকে, পরের প্রশ্ন, যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা সমান মানে কি? আইসোটোপ। এগুলো মুখস্থবিদ্যা। যে সকল আচ্ছা একই প্রশ্ন বারবার, ওকে একই প্রশ্ন বারবার আসছে, সরি। বাইনারি সংখ্যা, আচ্ছা বাইনারি বিয়োগ করতে বলছে, তো বসাও 10110101, তারপর 11001 11001, তো বিয়োগ করো। 1 - 1 কি? 0, 0 - 1 মানে কি? 1, সরি 0 - 1 মানে 1, হাতে ক্যারি কত? 1, সো 1 - 1 ইকুয়াল 0, 0 1 - 1 0 1 0 1, সো 101 000 10 101 000 10, এই যে বি হচ্ছে আনসার, 101 000 10। কি করলাম? 1 - 1 মানে 0, 0 - 1 মানে কি? 1, ক্যারি থাকে কত? 1, তো একটা ক্যারি থাকবে, এই ক্যারি মানে ক্যারিটা এখানে যোগ হয়ে যাবে, সো 1 - 1 0 হয়ে যাবে। তারপর 0 - 0 তো 0, 1 - 1 ও 0, তারপর 1 0 1। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, তো কে সেট এর প্রশ্ন সলভড। এবার আমরা প্রবেশ করতেছি এল সেটে। ওকে, তো চলো। আচ্ছা, এবার কিন্তু প্রশ্ন রিপিট হওয়া শুরু করবে, প্রশ্ন রিপিট না, টাইপ রিপিট হওয়া শুরু করবে। কেন? জাহাঙ্গীরনগরে যখন ভর্তি পরীক্ষা হয় তুমি দেখবা, তুমি যদি আগের শিফটে পরীক্ষা দাও তা তোমার প্রশ্নের সাথে তোমার পরের শিফটের প্রশ্নের অনেক মিল থাকবে, আবার তারপরেরটার সাথে তারপরেরটা এইভাবে অনেক মিল থাকে, মানে প্রত্যেকটা শিফটের সাথে প্রত্যেকটা শিফটের টাইপ মিল থাকে, মাঝে মাঝে প্রশ্নেও হুবহু কমন চলে আসে। ওকে, তো দেখো এই টাইপের একটা প্রশ্ন আমরা ওই সেটে করে আসছি না, কে সেটে। তো এইখানে তুমি এটা সলভ করো, কীভাবে করবা? দুইটা ভেক্টর পরস্পরকে লম্ব ছেদ করে, তাহলে নিচের কোনটি একক ভেক্টর, মানে এইটার একক ভেক্টর বের করতে বলছে। তো এই দুইটা যদি তুমি যেহেতু পরস্পর লম্ব, তাহলে কি এদের ডট গুণফল 0 হয়ে যাবে না? তো এখন ডট গুণফল করো, তো ডট গুণফল করলে √2 ইন্টু ওয়াই, সো √2y। তারপর কে এর সহগ হচ্ছে -4, এখানে কে এর সহগ হচ্ছে -4, এখানে কে এর সহগ হচ্ছে z, সো -4 ইন্টু z ইকুয়াল 0। এখানে জে এর সহগ নেই, এখানে জে এর সহগ আছে, সো 9 এর সাথে এটা গুণ করলে তোমার 0 হবে। সো √2y ইকুয়াল পাচ্ছ হচ্ছে 4z, রাইট? তাহলে 4z, আচ্ছা এটাকে এই পাশে দিতে পারো, y ইকুয়াল 4/√2 মানে করলে হয় 2√2z। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন এটার একক ভেক্টর বের করতে বলছে। এখন y সমান, আমরা জানি একক ভেক্টর সমান ভেক্টর ডিভাইডেড বাই সেই ভেক্টরের মান, এটা কি? এটা সমান ইউনিট ভেক্টর, রাইট? তাহলে এখন বসাও, দেখো y সমান আমরা কি লিখতে পারি? 2√2z। তো এখন y এর জায়গায় তুমি 2√2z বসাও, 2√2z i হ্যাট প্লাস k হ্যাট z ডিভাইডেড বাই 2√2z স্কোয়ার প্লাস z স্কোয়ার। ওকে, এটা সমান একক ভেক্টর। এখান থেকে তুমি জেডটা কমন নাও, জেড কমন নিলে 2√2 i হ্যাট প্লাস k হ্যাট। তো এই প্রশ্ন ভুল আছে আমি যা বুঝতেছি, কারণ অপশনে তো এখানে তোমার i হ্যাট k হ্যাট আছে, এখানে তোমার তোমার জে হ্যাট k হ্যাট দিয়ে অপশনগুলো আছে, তার মানে এটা ভুল প্রশ্ন, ভুল। ওকে, তো এখানে তুমি যদি এখানে জে দিয়ে করো তাহলে তোমার আনসারটা মিলবে, বুঝছো? জে দিয়ে করলে আনসারটা মিলবে, অপশনের সাথে মিলবে। বাট যেহেতু প্রশ্নে আই ছিল, প্রত্যেকটা প্রশ্ন ব্যাংকে কিন্তু আই দেয়া আছে,
এখন স্যাররা এখানে আই দিয়ে উত্তরটা দিচ্ছে জে দিয়ে, তার মানে প্রশ্নটা ভুল। এরকম প্রশ্ন স্কিপ করা বেটার। আমি হলে এটা স্কিপ করতাম, কারণ এমনিও সময় খাচ্ছে, আবার প্রশ্নটাও ভুল, আমি এটা রিস্ক কেমনে নেই। আচ্ছা যাই হোক, আমরা শুদ্ধ দিয়ে অ্যান্সারটা বের করি। তখন আমরা একটা ভুল দিয়ে অ্যান্সার বের করে অ্যান্সার মিলাইছি, গোজা মিল দিছি, বাট এইখানে আমরা শুদ্ধ দিয়েই করবো, ঠিক আছে? তাহলে এখানে তুমি পাচ্ছ 8z² প্লাস z²। তো z² কমন নাও, z² কমন নিলে, এখানে z² কমন নিলে তুমি এখানে পাবা কি z√8। ওকে, সো এখানে z আর এই z কাটা, সো 2√2 i হ্যাট প্লাস k হ্যাট ডিভাইডেড বাই √8, এইটা হচ্ছে আনসার। ওকে, তারপরের প্রশ্ন চলো। n কেজি ওয়াট বল প্রয়োগ করে একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে এত উচ্চতায় উঠালে, 100 মিটার উচ্চতায় উঠালে বস্তুটির ভর কত? আচ্ছা, প্রশ্নের মধ্যে উত্তর দেয়া আছে ভর সমান n কেজি হবে। কেন? আমরা জানি F ইকুয়াল কি ma, এখানে কি দেয়া আছে F ইকুয়াল 1, সো n কেজি ওয়াট, তাই না? n কেজি ওয়াট দেয়া আছে। আচ্ছা, এটা একটু এইভাবে বুঝাই, দেখো F ইকুয়াল কি দেয়া আছে n কেজি ওয়াট, তাই না? এখন কেজি ওয়াটে থাকলে এটাকে নিউটনে নিতে আমরা কি করতে পারি? নিউটনে থাকলে নিউটনে নিতে এটাকে আমরা 9.8 দ্বারা গুণ করতে পারি, তাই না? বস্তুটাকে উচ্চতায় উপরে উঠাইছে, তার মানে কি F ইকুয়াল এখানে কি হবে mg হবে না? ma তো হবে না। ma কখন হয়? যখন এভাবে আনুভূমিকভাবে চলে, কিন্তু যখন এভাবে চলে তখন F ইকুয়াল হয় mg, রাইট? তাহলে এখানে F ইকুয়াল আমরা mg লিখতে পারি। তো এখানে g এর ভ্যালু কত 9.8, এখানে 9.8 আর 9.8 কাটা, সো m ইকুয়াল কত n। ওকে, আনসার হচ্ছে n কেজি। ওকে, তারপর m ভরের একটি বস্তু 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের কেন্দ্র থেকে গোলকের উপরিতলে পৌঁছাতে এত সময় নেয়। বস্তুটির যাত্রাপথে ত্বরণ এত হলে তার আদিবেগ কত? ওকে, এই টাইপের একটা প্রশ্ন আমরা করে আসছি আগের শিফটে। এখন m ভরের একটা বস্তু 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের কেন্দ্র থেকে উপরিতলে পৌঁছায়, তো কেন্দ্র থেকে উপরিতলে পৌঁছাবে, তো এখান থেকে এখানে পৌঁছাইছে, এখানে যে এর দূরত্বটা পাড়ি দিছে এটা কি 1 মিটার, বা এটাই হচ্ছে ব্যাসার্ধ। তো এখানে এসে তার ত্বরণ হয়েছে কত 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন তুমি এখানে কি লিখতে পারো? v² ইকুয়াল u² মাইনাস 2g বা 2ahs লিখতে পারো। এখন v সমান উপরে গেলে 0 হয়ে যাবে, u² ইকুয়াল u² মাইনাস 2as, u² ইকুয়াল 2as। এখন তোমার কি বের করতে বলছে? আদিবেগ বের করতে বলছে। ইউ ইকুয়াল তুমি কি লিখতে পারো √2 ইন্টু a ইন্টু এস। ত্বরণটা তোমার কত দেয়া আছে? 2 ইন্টু ত্বরণ 8 দেয়া আছে, আর এখানে তোমার যে দূরত্ব সেটা কত দেয়া আছে? 1 দেয়া আছে, তো 8 2 16, এটাকে কি লিখতে পারো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আচ্ছা সরি মিটার পার সেকেন্ড হবে, কারণ আমরা তো আসলে ত্বরণ বের করতেছি না, আমরা বের করতেছি কি বেগ, সো 4 মিটার পার সেকেন্ড। তারপর 100 ভরের একটি বস্তু এত কোণে এত বেগে নিক্ষিপ্ত হলে আনুভূমিক বেগের জন্য সর্বোচ্চ গতিশক্তি কত? ওকে, তোমাকে কিসের জন্য বের করতে বলছে? আনুভূমিক বেগ। এখন বস্তুটা কত বেগে কত কোণে নিক্ষিপ্ত হয়েছে? এসে এইখান থেকে বস্তুটা আনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত হয়েছে। তো আনুভূমিক দিকে এই যে বেগটা কত বেগে নিক্ষিপ্ত হয়েছে? v ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড। এখন আনুভূমিক দিকে গতিশক্তি বের করতে বলছে, তো আনুভূমিক দিকে এই বেগের উপাংশ কত? v cos 45 ডিগ্রি, এম আই রাইট? তো v এর ভ্যালু কত? 20, cos 45 ডিগ্রি ভ্যালু কত? 1/√2। তাহলে আনসারটা কত হয়? 10√2, রাইট? সো v x ইকুয়াল আমরা পাচ্ছি 10√2। তো এখন গতিশক্তির ফর্মুলা কি? ইকে ইকুয়াল হাফ এম ভি x²। এক্স কেন দিলাম? কারণ এটা আনুভূমিক দিকে বের করতেছি। হাফ ইন্টু এম এর ভ্যালু কত? 100, ভি এক্স মানে কি 10√2, সেটার আবার স্কোয়ার, রাইট? সো হাফ ইন্টু 100 ইন্টু 2 ইন্টু 100 মানে কি 200, এটা দিয়ে এটা কাটলে তোমার কত? 100। 100 ইন্টু 100 কত হইল? 1000,
বা 10,000, বাট এখানে এটা কি 100 গ্রাম হবে সম্ভবত, তাই না? এখানে 100 গ্রাম হবে। সো এখানে 100 গ্রাম যেহেতু, সো গ্রামকে আমরা কেজিতে নিলে 10⁻³ দিয়ে গুণ করতে হইতো, সেটা আমরা লাস্টে করতেছি। সেখানে তোমার আলটিমেটলি 10 জুল থাকবে। ওকে, সো আনসার হচ্ছে বি। তারপরের প্রশ্ন, কৌণিক দূরত্বের মাত্রা কত? ওকে, মাত্রা বের করতে বলছে। সো মাত্রা, কৌণিক দূরত্ব মানে কি? কৌণিক দূরত্ব মানে থিটা। সো এইটার কোনো মাত্রা থাকে না। ওকে, মাত্রা নাই। সো আনসার হবে ওকে 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 সো বি আনসার হওয়ার কথা, কারণ প্রত্যেকটার উপর 0 পাওয়ার আছে, আলটিমেটলি এখানে 1 থাকবে। সো এটাই হচ্ছে তোমার আনসার হওয়ার কথা। কেন এটা হইল দেখো, আমরা জানি কি ওমেগা ইকুয়াল ওমেগা ইকুয়াল থিটা ডিভাইডেড বাই টি, রাইট? এবার ওমেগা ইকুয়াল 2 পাই ডিভাইডেড বাই টি। সো এই টিটা এই পাশে আনো, সো টি কাটা। সো এখানে পরে থাকলো ধ্রুবক। তো ধ্রুবকটা আসলে ম্যাটার করে না, ধ্রুবকের কোনো মাত্রা থাকে না। তো সেই হিসেবে এখানে কোনো মাত্রা থাকবে না, মাত্রা নাই। আনসার এখানে বি হচ্ছে আনসার। তারপরের প্রশ্নটা দেখো, এখানে বলছে একটি চাকার ভর 10 কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ 10 মিটার হলে, চক্রগতির ব্যাস দেয়া আছে, ব্যাসার্ধ না। ওকে, চক্রগতির ব্যাস 10 মিটার হলে চাকাটির জড়তার ভ্রামক কত? এখন জড়তার ভ্রামক I ইকুয়াল এম কে স্কোয়ার। কে মানে কি? কে হচ্ছে চক্রবর্তীর ব্যাসার্ধ, দেয়া আছে ব্যাস, তো ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। সো এম দেয়া আছে 10, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 10/2 স্কোয়ার, মানে কি 25। সো এখানে তুমি পাচ্ছ 5 এর স্কোয়ার হচ্ছে 25। সো আনসার হবে 250 বা 250 কেজি মিটার স্কোয়ার, 250 কেজি মিটার স্কোয়ার। তারপর সালফিউরিক অ্যাসিডের আয়তন গুণাঙ্ক এত হলে সংনম্যতা কত? আচ্ছা দেখো, প্রথম শিফটে অসংনম্যতা বলছিল, অসংনম্যতা হচ্ছে আয়তন গুণাঙ্ক, কিন্তু সংনম্যতা কিন্তু আয়তন গুণাঙ্কের উল্টাটা। ওকে, সংনম্যতা ইকুয়াল কি হবে? এটা হবে 1/, আয়তন গুণাঙ্ক। ওকে, সো আয়তন গুণাঙ্ক দেয়া আছে তোমার কত? 3 × 10⁹। ওকে, তো এটার তোমার আনসারটা হবে 0.33 × 10⁻৯। এখন এখানে 10⁻৯ দেয়া নাই, বাট এখানে সিতে দেখো, সি হবে আনসার, কারণ 1/3 এই 0, এটা আর ভাঙ্গাইনি, 1/3 ইকুয়াল ইন্টু 10⁻৯ ডিরেক্ট লিখে দিচ্ছে। ওকে, সো সি হচ্ছে আনসার। তারপরে একটি চলন্ত নৌকায় 200 নিউটন বল প্রয়োগ করলে নৌকাটি এত বেগ অর্জন করে, নৌকা দ্বারা একক সময়ে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। দেখো, একক সময়ে কৃত কাজ মানে হচ্ছে ক্ষমতা। ওকে, তো ক্ষমতা ইকুয়াল কি? ক্ষমতা ইকুয়াল এফ ভি। এফ কত? 200, ভি কত? 30। 3 × 6 × 10⁴। ওকে, এ হচ্ছে আনসার। তারপর কোনো সরল দোলকের পিণ্ডের ভর ও সর্বোচ্চ বেগ যথাক্রমে এত এত হলে, ভারসাম্য অবস্থান থেকে দোলকের পিণ্ডের বিস্তার এত হলে কার্যকর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো, আমরা জানি সর্বোচ্চ বেগ Vmax ইকুয়াল 2√LG sin θ/2, রাইট? এখন আমাদের সর্বোচ্চ বেগ দেয়া আছে কত? 5 মিটার পার সেকেন্ড। 2 × আমাদের বের করতে হবে কি? এলটাই তো বের করতে হবে। হ্যাঁ, এল বের করতে হবে। সো এলটা রাখলাম এখানে, জিটাও এখানে রাখলাম। এখন পিণ্ডের বিস্তার দেয়া আছে 60 ডিগ্রি। সো 60/2 মানে কি? sin 30। সো sin 30 ভ্যালু কি? হাফ। সো এটা কাটা দিলাম। সো এই রুটটা এই পাশে নিয়ে গেলে 25 হবে। 25 আর এই জিটাকে এই পাশে নিয়ে ভাগ করে দাও, তো এখান থেকে তুমি পাবা হচ্ছে এল এর ভ্যালু। সো 25/9.8, রাইট? এখন এটা কিভাবে ভাঙতে পারো? সো এটা তুমি এটাকে 10 ধরে নাও, এটাকে 10 ধরে নাও। 10 ধরে নিয়ে তুমি যদি করো 25/10, মানে কি 2.5 এর আশেপাশে কিছু একটা আসবে। সো এই যে আনসারটা দেখো, 2.5 এর আশেপাশে কিছু একটা আছে। সো এটাই হচ্ছে আনসার। তারপরে একটি বস্তু পৃথিবীর ব্যাসার্ধের 1/20 অংশের সমান দূরত্বে পৃথিবী পৃষ্ঠ থেকে নিচে অবস্থিত, বস্তুটির উপর অভিকর্ষ ত্বরণ কত? এই টাইপের একটা ম্যাথ করাইছি না? দেখো, আমরা জানি G ইকুয়াল 4/3 পাই রো জি আর। এখন তাহলে এটার যে ডাউন ভার্সন, জি ডাউন ইকুয়াল 4/3 পাই রো জি আর মাইনাস এইচ। সো এইচ সমান কি?
H1 হচ্ছে 1/20 অফ আর। এইখানে তুমি 1/20 অফ আরটা বসায় দিয়ে ক্যালকুলেট করে দেখবা কোনটার সাথে মিলে। ওকে, এটা তোমার উপর ছেড়ে দিচ্ছি। তারপর টি তাপমাত্রায় 1 গ্রাম অণুর গ্যাসের রৈখিক গতিশক্তি কত? দেখো রৈখিক গতিশক্তি কত? 3/2 nRT, রাইট? বা RT, 3/2 RT। আনসার হচ্ছে বি। এটা মুখস্থ জিনিস। তারপর কোনো কারণ ইঞ্জিন এত এত তাপমাত্রা পরিসরে কাজ করে, ইঞ্জিনটির দক্ষতা কত? ওকে, তো এখানে তোমার তাপ উৎসের তাপমাত্রা, তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে। সো এটা হচ্ছে T1, এটা কি 227 যোগ 273 কেলভিনে নিতে হবে। এই জন্য 273 গুণ করলাম, 7 3 10, 1 থেকে 1, 7 3 10, 1 থেকে 1, 2 2 4 5। ওকে, 500 কেলভিন। আর T2 কত? 27 ডিগ্রি সেলসিয়াস যোগ 273, তাহলে এটা কি হবে? 300 কেলভিন। তাহলে এটা ইকুয়াল কি হবে? 1 - T2/T1, 1 - 300 ডিভাইড বাই 500 ইন্টু 100%, রাইট? ঠিক আছে, তো 500 মাইনাস 300 কত হবে? 200 ডিভাইডেড বাই 500 ইন্টু 100%। তো এটা কাটা, এটা কাটা, তো 0.4 ইন্টু 100% মানে কি 40%। ওকে, আনসার হচ্ছে বি। তারপর দুটি ধারক শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে তুল্য ধারকত্ব এত হয়। একটি ধারকের ধারকত্ব এত হলে অন্যটির ধারকত্ব কত? দেখো, যখন দুইটা ধারক শ্রেণীতে থাকবে তখন তাদের তুল্য ধারকত্ব হবে এরকম: C1 ইন্টু C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। বা এটাকে তুমি নর্মাল নিয়মে বের করতে পারো। কিরকম? এটা হচ্ছে একটা শর্টকাট প্রসেস। তুমি এইভাবে করতে পারতা, সি সিরিজ ইকুয়াল 1/C1 প্লাস 1/C2, সেটার আবার ইনভার্স। ওকে, সো আমি এইভাবে করি, এইভাবে আমার ভালো লাগে। তুমি চাইলে এইভাবে করতে পারো। সো C1 কত দেয়া আছে? আচ্ছা, একটা দেয়া আছে আর একটা দেয়া নাই। সো তুল্যটাও দেয়া আছে, 2.4 দেয়া আছে। একটা কত ধরলাম, এটা হচ্ছে C1, 6 ইন্টু C2, আবার 6 প্লাস C2। ওকে, সো এটা দিয়ে এটা গুণ করে দাও, 4 6 24, 7 থেকে 2, 6 2 12, 144। সো 1.44 প্লাস তোমার 2.4 C2 ইকুয়াল 6 C2। তাহলে 14.4 ইকুয়াল 6 মাইনাস 2.4, তাহলে তোমার 3.6 C2। তো এখন C2 ইকুয়াল, তুমি এটা দিয়ে এটা ভাগ করে দাও, 14.4 3.6, এটা দিয়ে এটা ভাগ করলে তুমি যেটা পাবা, তো 12 দিয়ে যদি তুমি ভাগ করো, এই দশমিক দুইটা তুলে দিলাম। সো এখানে 12 12 144, 3 12 36। তো এটা দিয়ে রাখলে 4। সো আনসার হবে 4 মাইক্রোফ্যারাড। আশা করি ক্যালকুলেশনটা তুমি বুঝতে পারছো। তারপর চিত্রে বর্তনীতে R1 R2 R3 R4 ইকুয়াল R হলে তুল্য রোধ কত? ওকে, এখানে একটা সার্কিট সলভ করতে হবে। সো ইজি। সো R1 R2 R3 এই তিনটা কি সমান? কিসে আছে? প্যারালালে আছে। তো এখানে তোমার যে ইটা হবে সেটা কি হবে? R ডিভাইডেড বাই কি রে খালি কি হলো? সরি, একটু ল্যাগ করতেছে। তো এখানে R1 R2 R3 R4 এগুলো সব সমান, এগুলো আমরা লিখতে পারি জাস্ট R। ওকে, এখন এই তিনটা কিসে আছে? প্যারালালে। তো প্যারালালে থাকলে যেহেতু মান সমান, আমরা লিখতে পারি এখানে তোমার এই তিনটার তুল্য যে রোধ সেটা হচ্ছে R ডিভাইডেড বাই 3। এত ল্যাগ করতেছে কেন? এখন এই R ডিভাইডেড বাই 3 আর R4 এটা কিসে আছে? শ্রেণীতে। তো এটাকে আমরা কি লিখতে পারি? R লিখতে পারি। এখন এই দুইটার যোগ করলে কি হবে? R/3 প্লাস R ইকুয়াল আমরা লিখতে পারি 3R প্লাস 3R, 4/3R লিখতে পারি। আনসার হচ্ছে 4R/3 বি। তারপর 100 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে 5.25 সেকেন্ড ধরে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ প্রেরণ করলে উৎপন্ন তাপের পরিমাণ দেয়া কত? তো এখানে কি দেয়া আছে? দেয়া আছে তোমার রোধ দেয়া আছে 100 ওহম, সময় দেয়া আছে T 5.25 সেকেন্ড। তারপর তোমার যে প্রবাহ বা তড়িৎ প্রবাহ I সেটা সমান আছে 2 অ্যাম্পিয়ার। এখন তোমাকে এই উৎপন্ন তাপ
এইচ সমান এটা বের করতে হবে। তো জুলের তাপীয় ক্রিয়া, এখানে একটা সূত্র পড়ে আসছো, এগুলা যখন দেয়া থাকবে তখন এইচ ইকুয়াল আই স্কোয়ার আর টি, এম আই রাইট? আই মানে কি 2 স্কোয়ার ইন্টু আর মানে 100 আর টি 5.25। ওকে, তো 4 ইন্টু 5 টু 5 5 টু 5 100 দিয়ে এটা গুণ করে দিছি। 4 5 20, হাজার থেকে 2 4 2 8 2 10, হাজার থেকে 1 4 5 20 আর 2100 ক্যালোরি। ওকে, 2100 ক্যালোরি হবে না, কারণ আমরা আসলে জুলে বের করছি। তো এটাকে কি করতে হবে, দেখো অপশন, তুমি এখানে অনেকে কি করবে আমার মতো, যারা একটু ম্যাঙ্গো পিপল বা গাধা আছে, এখানে 2100 বের করে অপশনের সাথে মিলায় সি দাগাবে, বাট সি তো হবে না। তোমার ইউনিটটা দেখো ক্যালোরিতে আছে, আমরা কিসে বের করছি, জুলে। তো জুল থেকে ক্যালোরিতে যাইতে হলে আমাদের কি করতে হবে, 1 জুল সমান কি, সরি 1 ক্যালোরি সমান কি 4.2 জুল, তাই না? তাহলে আর 1 জুল সমান আমরা কি জানি, 0.24 ক্যালোরি। এখন এটাকে ক্যালোরিতে নিতে কি করতে হবে, তোমার 0.24 দ্বারা গুণ করতে হবে। ওকে, এখন এটাকে তুমি গুণ করে দাও, 2100। আচ্ছা, এই 2 শূন্য দিয়ে এই দশমিকটা কেটে দিলাম, তাহলে 24 ইন্টু 21, 4 4 2 4 2 8 2 2 4 4 8 2 10, এ থেকে 1 504। তো 500-র কাছাকাছি যেটা থাকবে ওইটাই আনসার, ডি হচ্ছে আনসার। ওকে, তাহলে এই প্রশ্ন থেকে আমরা একটা কি শিক্ষা নিলাম? উত্তর মিললেই হবে না, এককটাও মিলাইতে হবে। ওকে, তারপর নিচের কোন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? ওকে, এটা বিভিন্ন জন বিভিন্নভাবে মনে রাখে, আমি এভাবে মনে রাখতাম, মগার অতি দ্রি ওমারে। মগার অতিদ্রি, আমার লেখা কিন্তু সুন্দর, বাট এই গ্রাফিক্স ট্যাবে লিখে কিন্তু সুন্দর হচ্ছে না। তো মগার অতিদ্রি ওমারে, মতে কি মহাজাগতিক রশ্মি, গাতে গামা রশ্মি, রতে এক্স রে বা রঞ্জন রশ্মি, অতি মানে অতিবেগুনি, দ্রি মানে দৃশ্যমান, অতে অবলোহিত, মা মানে মাইক্রোওয়েভ, রে মানে রেডিও ওয়েভ। তো এইদিকে কি থাকে, এইদিকে তরঙ্গ তোমার শক্তি বেশি থাকে, এইদিকে কি থাকে, তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকে। আবার এইদিকে তরঙ্গ দৈর্ঘ্য থাকে কম, এদিকে শক্তি থাকে কম। এইভাবে মনে রাখতাম আমি, মগার অতিদ্রি ওমারে। এখন তোমাকে বলছে তরঙ্গ দৈর্ঘ্য কোনটার বেশি, যত ডান দিকে যায় তত তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। তো দেখো, মগার অতিদ্রি ওমারে, রে মানে কি রেডিও ওয়েভ ছিল না, রেডিও ওয়েভ মানে কি বেতার তরঙ্গ বলতে পারি। সো আনসার হবে বি, বেতার তরঙ্গ। সো এটা অনেকজন অনেকভাবে মনে রাখতে পারো। এক্স রে এর একক হচ্ছে রঞ্জন। এক্স রে কে আবিষ্কার করে, ওনার নাম মনে হয় রঞ্জন ছিল, বা এক্স রে মানেই হচ্ছে রঞ্জন রশ্মি। সো সেই হিসেবে এটা মুখস্থ ইজিলি রাখা যায়। তারপরে কোনো তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু এত এত হলে গড়ায়ু কত? এখন আমরা জানি গড়ায়ু, গড়ায়ু মানে কি টাউ, টাউ সমান অর্ধায়ু টি হাফ ডিভাইডেড বাই লন টু। তো এখানে তোমার অর্ধায়ু দেয়া আছে কত, 693, আর তোমার এই যে লন টু, এই লন টু এর ভ্যালু হচ্ছে 0.693। ওকে, এটা দিয়ে এটা যদি তুমি কাটো তাহলে কত পাচ্ছ, 1000 পাবা, 1000 দিন, ডেইস। তো এটা হচ্ছে আনসার সি। তারপর সার্বজনীন গেট কোনগুলো? সার্বজনীন গেট হচ্ছে ন্যান্ড আর নর বা ইউনিভার্সাল গেট। আচ্ছা, তারপরের প্রশ্নটা দেখো, এখানে বলছে ডায়োডকে বিমুখী বায়াস করলে নিশ্লেষিত স্তরে কি ঘটে? আচ্ছা, এখানে এটা পারার জন্য তোমার একটু ডায়োড সম্পর্কে নলেজ থাকা লাগবে, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স। আসলে এগুলো খুবই কনফিউজিং লাগে আমার কাছে। দেখো, মনে রাখবে যে যখন ডায়োড রিভার্স বায়াসে থাকবে, রিভার্স বায়াস মানে বিমুখী বায়াস, তখন নিশ্লেষিত স্তর বৃদ্ধি পাবে। ঠিক আছে, তখন নিশ্লেষিত স্তর বৃদ্ধি পাবে। আর যখন ডায়োড ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী বায়াসে থাকবে, সম্মুখী ঝোঁকে থাকবে, তখন এই যে নিশ্লেষিত স্তরটা আছে এটা বিলুপ্ত হয়ে যাবে, বুঝছো? যখন ফরওয়ার্ড বায়াসে থাকবে। আর রিভার্স বায়াসে থাকলে বৃদ্ধি পায়, আর ফরওয়ার্ড বায়াসে থাকলে হ্রাস পেতে পেতে বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, তারপর কোনটি নিচের কোন প্রোটনের নিউক্লিয়াস ও নিউটনের সংখ্যা সমান? এটা করে দেওয়া লাগবে, প্রোটন ও নিউটনের সংখ্যা সমান কোনটায় বলো তো? এখানে প্রোটন একটা, নিউটন কি আছে? নাই, তার মানে এটা বাদ। সেখানে লিথিয়ামের প্রোটন সংখ্যা কত? 3টা। আর
আর তোমার নিউটন সংখ্যা কত 4টা, তার মানে এটাও বাদ। তো এই যে সি হচ্ছে রাইট, কারণ এখানে প্রোটন সংখ্যা 6, নিউটন সংখ্যাও 6, তো 6 6 12, ভর সংখ্যা হচ্ছে 12, সো সি হচ্ছে রাইট। তারপরের প্রশ্ন কি বলছে, একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, এটাকে অক্টালে নিতে হবে। সেটার জন্য আমাদের কি করতে হবে, আচ্ছা আগে বাইনারি সংখ্যাটা লিখে ফেলো, 101101.11101। ওকে, অক্টালে নিতে আমাদের কি করতে হয়, তিনটা তিনটা ভাগ করে নিতে হয়। এখন দশমিকের ডান পাশে দেখো এখন 5টা আছে, 5টাকে আমরা তিনটা তিনটা করে কিভাবে ভাগ করব, এর জন্য দশমিকের ডান পাশে যদি 3টা শর্ট পড়ে যায় যে কোনো কিছু, তখন শূন্য তুমি ডান পাশে বসাবা, আর বাম পাশে শর্ট পড়লে শূন্য বসাবা বাম পাশে। কারণ কি, দশমিকের ডানে শূন্যের দাম নাই, আর দশমিকের বামে বামে শূন্যের দাম নাই, ঠিক আছে, দশমিকের বাইরে বামে শূন্যের দাম নাই। তো এখন দেখো, এটাকে তুমি যদি তিনটা তিনটা করে ভাঙো, এখানে 3টা থাকলো, এখানে 3টা, তারপর এখানে 3টা, তারপর এই 3টা, 0 1 0 1, এটা মানে কি, তোমার যদি এগুলো মনে না থাকে যে অক্টালে কি বাইনারিতে কি, তুমি এইভাবে তুমি সাজাবা। বাইনারিতে কি কি হইতে পারে, 0 1, 2 হইতে পারে না, সো 1-এর পরে কি হইতে পারে 10, 10 মানে 2, তারপর কি হইতে পারে 11, তারপর কি হইতে পারে 100 হইতে পারে, তারপর কি হইতে পারে 101 হইতে পারে, তারপর কি হইতে পারে 110 হইতে পারে, তারপর কি হইতে পারে 111 হইতে পারে। দেখো এর বাইরে আশা করি লাগবে না। তো 0 মানে অক্টালে 0, 1 মানে 1, 2 মানে 10 মানে 2, 11 মানে কি বলো, 11 মানে হচ্ছে 3, 100 মানে কি 4, 101 মানে 5, এটা মানে 6, এটা মানে হচ্ছে 7। অক্টালে কি 7-এর বাইরে কিছু হয়, হয় না, 7-এর পরে অক্টালে কি হয়ে যাবে, 10 হয়ে যাবে, বুঝছো। তা এখন 0 1 0 মানে কি হয় বলো তো, 2 হয় না, দেখো 2, এটাকে আমরা লিখতে পারি 2, 111 এটাকে লিখতে পারি 7, 101 এটাকে লিখতে পারি কি 101, এটাকে লিখতে পারি 5, 101 এটা মানেও 5, সো 5.72, সো আনসার হচ্ছে ডি। সো লাস্টের 2টা 3টা এই এই পর্যন্ত বের করলে হইতো, যদিও এই 2টা একই। ওকে, যাই হোক, আশা করি বুঝতে পারছো। ওকে, তার মানে 2টা শিফট শেষ করছি আমরা, এবার 3 নাম্বার শিফট মানে সেট এম। এবার অনেক প্রশ্ন রিপিট হবে, ওই 2টা থেকে দেখবা এগুলো হুবহু চলে আসছে। ও না রে, প্রথম প্রশ্নটাই আলাদা। ওকে, এল কিউব আয়তনের পাত্রে এম ভরের এন সংখ্যক অণুর গড়বেগ এত, মোট ভরবেগের পরিবর্তনের হার কত? তো এটার আনসারটা হবে 2mn c² / l, কারণ এটা একটা মুখস্থ জিনিস, মেডিকেল যারা প্রিপারেশন নিছে ওরা এটা ভালো পারবে, আদর্শ গ্যাস চ্যাপ্টার থেকে আসছে। ওকে, তারপর কোনো তাপ ইঞ্জিনের তাপ গ্রাহকের তাপমাত্রা 350 কেলভিন, 350 কেলভিন এবং দক্ষতা 30% হলে তাপ উৎসের তাপমাত্রা কত? ইজি, ভেরি ইজি। সো তোমার তাপ গ্রাহকের তাপমাত্রা মানে T2 দেয়া আছে, T1টা লাগবে, ইটা দেয়া আছে, সো ইটা ইকুয়াল আমরা জানি 1 - T2/T1, তাহলে ইটার ভ্যালু কত দেয়া আছে 30/100 ইকুয়াল 1 - T2 দেয়া আছে কত 350, তোমার বের করতে হবে T1, তাহলে 351, আচ্ছা একটু সাজাও আগে, 350 আনসার হবে এরকম যে 350/0.7। কেন, এই যে 30/100 এটা কি 0.3 হয়ে যাবে না? সো 0.3 এই পাশে চলে গেলে কি কি হবে, মানে যদি 1 - 0.3 করো এই পাশে গেলে এটা বিয়োগ হয়ে যাবে, তো 0.7 হবে। তো T1টা, আচ্ছা আমি এটা করে দিই, নাহলে আবার তোমরা প্যাচ খাইতে পারো, ইজি জিনিস, বাচ্চা কাচ্চাদের জিনিস এটা। সো দেখো জিনিসটা এরকম 350/T1 ইকুয়াল 1 - 0.3, ব্যাপারটা বুঝছো? ওকে, তাহলে T1 ইকুয়াল এটাই পাশে এটাই পাশে, সো 350/0.7। তাহলে এই দশমিকটা এই পাশে গেলে একটা 10 থাকবে এখানে, সো 5 × 7 = 35, 50, সো T1 ইকুয়াল হচ্ছে 500 কেলভিন, সো বি হচ্ছে আনসার। তারপর একটা সার্কিট দেয়া আছে, এখানে বলছে প্রবাহ মাত্রা কত। ওকে, সো ই দেয়া আছে, 3টা রোধ দেয়া আছে তোমার শ্রেণীতে, তো তুল্য রোধ কত হবে 10 + 10 + 20 মানে কত 40 ওহম। সো আমরা জানি প্রবাহ মাত্রা I ইকুয়াল E/R+, অভ্যন্তরীণ রোধ, সো এটা হচ্ছে 0, তাহলে তোমার ই কত দেয়া আছে, ই দেয়া আছে 10, আর দেয়া আছে কত, আর হচ্ছে 40, তাহলে এটা দিয়ে এটা কাটো, তাহলে 1/4 মানে হচ্ছে 0. কত 25 অ্যাম্পেয়ার।
সি হচ্ছে আনসার। তারপরে আচ্ছা, নিম্নে কোন আলোকীয় ঘটনা মাধ্যমের পরিবর্তনের কারণে প্রভাবিত হয় না? দেখো, প্রতিসরণ এটা কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে, তাই না? তারপর ব্যতিচার এটাও মাধ্যমের উপর নির্ভর করে। কারণ কি? এই যে ব্যতিচারের যে ফর্মুলা, সেখানে কি ল্যামডা আছে না? এই ল্যামডা এটা কি তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কি মাধ্যমের কারণে চেঞ্জ হয় না? হয়। এখন সমবর্তন, এইখানে এখানে কোনো ল্যামডার কারবার আছে? নাই। অপবর্তনে কিন্তু আছে। অপবর্তন মাধ্যমের উপর নির্ভর করে, কিন্তু সমবর্তন নির্ভর করে না। তো এটা হচ্ছে আনসার। দেখো, এটা কিন্তু একটা মুখস্থ জিনিস, বাট তোমার যদি এর মুখস্থ না থাকে, তুমি এটা এইভাবে মানে লজিক খাটায় মিলাই দিতে পারো। ওকে। তারপর কোনটি মৌলিক গেট নয়? দেখো, অর একটা মৌলিক গেট, নট একটা মৌলিক গেট, তারপর অ্যান্ড একটা মৌলিক গেট। কিন্তু এই যে এটা কি? এটা হচ্ছে সার্বজনীন গেট, সো এটা নয়। যৌগিক গেট কোনগুলো বলো তো? এক্স অর, তারপর এক্স নর, এগুলো কিন্তু যৌগিক গেট। তারপর সার্বজনীন গেট কি কি? ন্যান্ড আর হচ্ছে নর। অলরাইট, ঠিক আছে। 19E16 মানে হেক্সাডেসিমাল একটা নাম্বার আছে, ডেসিমালে নিতে হবে। ওকে, সো 19E, ঠিক আছে। সো ই কে আমরা কি লিখতে পারি? ই কে আমরা এইভাবে লিখতে পারি না? ই কে আমরা লিখতে পারি 14 হেক্সাডেসিমালে। ই কে আমরা মানে 14 কে ই লেখা হয়, তাই না? সো 1914, সো এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। এটাকে আমাদের কি করতে হবে? ডেসিমালে নিতে হবে। সো ডেসিমালে নিতে আমাদের কি করতে হয়? এইভাবে করতে হয়। দেখো, ই ইন্টু হবে এই বেজের উপর, শূন্য থেকে শুরু হবে, পাওয়ার শূন্য থেকে শুরু হবে, তারপর তুমি বাম দিকে যাওয়া শুরু করবা। সো 9 ইন্টু বেজ পাওয়ার 1, 0 1, তারপরটা কি হবে? 1 ইন্টু তোমার, আচ্ছা এখানে প্লাস হবে, আই এম সো সরি, প্লাস। আচ্ছা, এবার বেজের পাওয়ার কি হবে? 2। প্রথমত যেটা থাকবে মানে তোমার যে হেক্সাডেসিমাল নাম্বারগুলো থাকবে, লাস্ট থেকে শুরু করবা, ই ইন্টু 16 টু দি পাওয়ার 0। 16 কি? হেক্সাডেসিমালের বেস, তো বেস দিয়ে গুণ করবা। এখন এই বেজের পাওয়ারগুলা আস্তে আস্তে ডান থেকে বাম দিকে বাড়তে থাকবে। এখানে যদি দশমিক থাকতো, দশমিক সামথিং থাকতো, তাহলে আর মানে তোমার ধরো দশমিক 19 ছিল এটা, তখন তোমার কীভাবে করা লাগতো? তুমি কি করতা? 1 ইন্টু, সামনে একটা দশমিক থাকতো, 1 ইন্টু বেস ইনভার্স 1 প্লাস 1 ইন্টু বেস ইনভার্স 2 প্লাস, আচ্ছা 1 না, এখানে 9 হইতো, তারপর ই ইন্টু বেস ইনভার্স 3, বেস ইনভার্স 3, এটা হচ্ছে এরকম হইতো। এখন যেহেতু দশমিক না এটা, সো 0 থেকে শুরু হবে, 0 থেকে ডান থেকে বাম দিকে পাওয়ারটা বাড়তে থাকবে। এখন এখন তাহলে এটা কি করতে পারো? 16 স্কোয়ার করলে কি পাও? তো এখানে বের করো, 6 6 34 হাতে 3, 6 3 9, 9, তারপর এখানে 6 কে 6 1, তাহলে 6 9 6 15, হাতে থেকে 1 256। সো 256 প্লাস 16 আর 9, 16 পাওয়ার 1 মানে 16, 6 9 54, হাতে থেকে 5, 9 কে 9 আর 5 14, 144 প্লাস ই টু দি পাওয়ার 6, ই ইন্টু 16 টু দি পাওয়ার 0। সো ই কে কি লিখতে পারি আমরা? 14। সো 14 ইন্টু 16 টু দি পাওয়ার 0 মানে কি? 1। এখন এটি যোগ করে দাও, 4 4 8 আছে 14, হয় থেকে 1, 1 রেখে 2 আর 4, 2 আর 4 6 আর 5 11, হয় থেকে 1, 1 2 আর 2 4, 414। এইটা হচ্ছে আনসার। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তারপর ইউ মিটার পার সেকেন্ড বেগে এইচ মিটার উচ্চতায় 0.5 কেজি ভরের বস্তুকে উঠাতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? ওকে, সো আমরা জানি এফ ইকুয়াল এম এ, আর এ ইকুয়াল আমরা জানি ইউ স্কোয়ার বাই 2 এইচ। এ ইকুয়াল আমরা জানি ইউ স্কোয়ার বাই 2 এইচ, এই যে এই ফর্মুলা থেকে আসছে, এইচ ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2a। ওকে, তো এখানে সিম্পলি বসায় দাও, তাহলে হয়ে যাচ্ছে এম মানে কি 0.5 ইউ স্কোয়ার বাই 2h। ওকে, সো এখানে দেখো কোনটার সাথে মিলে। ওকে, আনসারটা হবে এটা হবে আনসার। কেন? দেখো 0.5, এই 2কে আমরা লিখতে পারি মানে হাফ, সো হাফ মানে 0.5 ইন্টু ইউ স্কোয়ার বাই এইচ। ওকে, সো 5 5 25, সো 0.25 হবে ইন্টু ইউ স্কোয়ার বাই এইচ। তারপর ঠিক আছে না, 0.25 ইউ স্কোয়ার বাই এইচ। ওকে, তারপর পৃথিবীর ব্যাসার্ধের 1/16 অংশের সমান দূরত্বে পৃথিবী পৃষ্ঠ থেকে নিচে অবস্থিত, আচ্ছা একটা বস্তু আছে,
ওই যে এর আগেও আমরা এই টাইপের ম্যাথ করছি, যেটা ধরো এটা হচ্ছে ব্যাসার্ধের 1/16 অংশ। সো এই পয়েন্টে একটা বস্তু আছে, সো এই পয়েন্টে তোমার জি এর ভ্যালুটা বের করতে হবে। এখন আমরা জানি জি ইকুয়াল 4/3 পাই রো জি আর। এখন এখানে তোমার এটার যে ডাউন ভার্সন সেটা কি 4/3 পাই রো জি আর মাইনাস এইচ, রাইট? এখন এইচ এর ভ্যালু কত? এইচ হচ্ছে 1/16 অফ 1/16 অফ আর, রাইট? সো 4/3 পাই রো জি আর মাইনাস 1/16 অফ আর। সো এইটা ক্যালকুলেট করে গুণ করে দিবা, এখানে যা আসবে ওটা গুণ করে যেটা আসবে ওইটা অ্যান্সার। ওকে, তারপর আচ্ছা, 1 কেজি ভর এবং 1 মিটার চক্রবৃদ্ধির ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার চাকার দ্বন্দ্বের মোমেন্ট 10 নিউটন মিটার হলে চাকাটির কৌণিক ত্বরণ কত? ওকে, ইজি আছে। অলরাইট, সো এখানে তোমার কৌণিক ত্বরণ চাইছে, দ্বন্দ্বের মোমেন্ট টাও দেয়া আছে, জড়তার ভ্রামক দেয়া নাই। জড়তার ভ্রামক বের করার জন্য সিস্টেম দেয়া আছে, আমরা জানি জড়তার ভ্রামক ইকুয়াল আই ইকুয়াল এম কে স্কোয়ার। সো এম এর ভ্যালু দেয়া আছে 1, কে মানে চক্রবৃদ্ধির ব্যাসার্ধ, ওটা দেয়া আছে 1, তাহলে 1 স্কোয়ার, তাহলে আলটিমেটলি আই ইকুয়াল 1। তো আমরা জানি টাও ইকুয়াল আই আলফা। ওকে, সো টাও ইকুয়াল আমাদের কি দেয়া আছে? টাও ইকুয়াল দেয়া আছে 10। সো 10, সো 10 ডিভাইডেড বাই আই। সো আই কত? 1, আলফা কত? এই যে 10, আলফা ইকুয়াল 10 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। সো সি হচ্ছে আনসার, আবার এ দাগাই দিও না। তারপর 2 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড এবং 5 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট 3টি ধারক শ্রেণী সমবায়ে সংযুক্ত করা হলো, এদের সমতুল্য ধারকত্ব কত হবে? ওকে, সো এটা যেহেতু সমান্তরালে আছে, সো এটা এইভাবে বের করতে পারো, 2 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড এবং 5 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট 3টি ধারক শ্রেণী সমবায়ে সংযোগ করা হলো, এদের সমতুল্য ধারকত্ব কত? তো 3টা ধারক দেয়া আছে, এদের শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে, তাহলে এদের ধারকত্ব কত হবে? সি সিরিজ ইকুয়াল 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, এটার ইনভার্স, রাইট? সো 1/C1 মানে 2 হাফ প্লাস 1/4 প্লাস 1/5, এটার আবার ইনভার্স 1। সো এটা এটা আমি এভাবে করে দেখি মিলে নাকি। সো হাফকে লেখা যায় 0.5, 1/4 এটা 0.25, আর 1/5কে লেখা যায় 0.2, এটার আবার ইনভার্স। আল্লাহ, কি যে হয়, কি যে করি আমি। তো 0.5 আর 0.25 মানে কি 0.75, আর 0.75 আর 0.2 মানে কি 0.95, এটার আবার ইনভার্স 1, তাহলে 1 ডিভাইডেড বাই 0.95। ওকে, সো এটাকে এইভাবে লেখা যায় 100 ডিভাইডেড বাই 95, তাই না? এখন এই জিনিসটা 1 পয়েন্ট সামথিং হবে না, দেখো তো। আচ্ছা, এখানে 1 পয়েন্ট সামথিং হবে, দুইটা অপশন আছে, সো এটা তোমার করাই লাগবে, একটু ভাগ করে দেখো। 195, সো এখানে তোমার 5 থাকতেছে, একটা 0 দাও, এবং একটা 0 দিয়ে হচ্ছে না, আরেকটা 0 দাও, তাহলে আনসার এবার তোমার মিলে গেছে সি। তো কিভাবে কি করলাম আশা করি বুঝতে পারছো, তাই না? তারপর নিচের কোনটি কাজের মাত্রা সমীকরণ? ওকে, কাজ ডব্লিউ ইকুয়াল এফ এস, আমরা জানি। সো এফ মানে কি এম এল টি ইনভার্স 2, এস মানে হচ্ছে এল, সো এম এল স্কোয়ার টি ইনভার্স 2, সো আনসার হচ্ছে এ। তারপরে ম্যাথ না, আচ্ছা ম্যাথ। একটি বৈদ্যুতিক হিটার এত ভোল্ট সরবরাহ লাইন থেকে 0.25 অ্যাম্পিয়ার বিদ্যুৎ সরবরাহ করে, হিটারটি 500 ঘন্টা ব্যবহার করলে কত শক্তি ব্যয় হবে? ওকে, জুলের তাপীয় ক্রিয়ায় আমরা অনেকগুলো সূত্র পড়ছি, একটা হচ্ছে এইচ ইকুয়াল আই স্কোয়ার আর টি, একটা হচ্ছে এইচ ইকুয়াল ভি স্কোয়ার বাই আর টি, আরেকটা হচ্ছে এইচ ইকুয়াল ভি আই টি। তো এখানে কোনটা কোনটা লাগবে? তো এখানে দেখো দেয়া আছে কি কি, ভি দেয়া আছে, তারপর আই দেয়া আছে, তারপর টাইম দেয়া আছে। সো এইটা দিয়ে এইটার সাথে যাচ্ছে, সো আমরা এই সূত্র দিয়ে করব। সো ভি সমান কত? 220 ভোল্ট, আই সমান কত? 0.25 ইন্টু 500। সো এটাকে আমরা যদি একটু সহজ করতে চাই, দেখো 220 ইন্টু 0.25কে লিখতে পারি 1/4 ইন্টু 500। ওকে, ঠিক আছে, সো কাটো, এটা দিয়ে কাটো, 4 5 20, 20,
আবার হচ্ছে তোমার 4×5 = 20, 5×5, তারপর এটা দিয়ে গুণ করো, 5×5 = 25, হাতে 2, 5×5 = 25, 27। সো তোমার এখানে 27,500 আসতেছে। সো 27,500 কি এটা কিসে, এটার এককটা কিসে আসতেছে, ওয়াট আওয়ারে আসতেছে, তাই না? ওয়াট আওয়ারে আসতেছে। তো এখন অপশনগুলো দেখো, কিলো ওয়াট আওয়ারে আছে। সো কিলো ওয়াটে নিলে তোমার কি করতে হবে, 10⁻³ দ্বারা গুণ করতে হবে, তাহলে কিলো ওয়াট আওয়ার হবে। সো 3 ঘর আগে দশমিক যাবে, সো 27.5 হবে। সো আনসার হচ্ছে এ। এম নট স্থির ভরের কোনো কণার গতিশীল ভর এম এবং কণাটির গতিশক্তি স্থির অবস্থার শক্তির 3 গুণ। এক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আচ্ছা, গতিশক্তি স্থির অবস্থার শক্তির 3 গুণ, 3 E0। ওকে, সো গতিশক্তি সমান আমরা কি জানি, গতিশক্তি সমান হচ্ছে E - E0, রাইট? 3E0 = 3E0। সো এই নটটা এই পাশে চলে গেলে তোমার কি থাকতেছে, 4E0। ই সমান আমরা কি জানি, mc²। আর 4E0 সমান আমরা কি জানি, 4mc²। সরি, E0 সমান আমরা জানি m0c²। এখানে 4 একটা আছে, c² কাটা গেল। সো m = 4m0, রাইট? সো আনসার হচ্ছে এ। তারপর ইম্ভরের একটি বস্তু আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের কেন্দ্র থেকে ইউ আদিবেগে যাত্রা শুরু করলে গোলকটির উপরিতলে পৌঁছতে টি সময় লাগে। গোলকের পৃষ্ঠে বস্তুটির মন্দন কত? ওকে, গোলকের পৃষ্ঠে তোমার পৃষ্ঠে পৌঁছানোর পর ভি ইকুয়াল কি হবে, 0 হবে, 0 হয়ে যাবে না? সো ভি স্কোয়ার ইকুয়াল u² - 2a h ধরে নিলাম, ঠিক আছে? মন্দন যেহেতু বের করতে বলছে, আমরা মন্দনটা বের করে ফেলি। ওকে, তাহলে এটা হবে 0, এটা ইকুয়াল 0। সো u² = 2ah। এখন এ সমান আমরা কি লিখতে পারি, u² / 2h। এখন অপশনে দেখো আর দেয়া আছে। এখন এই যে ব্যাসার্ধ, একটা গোলকের কেন্দ্র থেকে একটা বস্তু যখন উপরিতলে পৌঁছাবে, তো ব্যাসার্ধের সমান যে দূরত্ব অতিক্রম করে ওইটাই তো h, তাই না? সো h = ব্যাসার্ধ। সো এটাকে সমান আমরা কি লিখতে পারি, u² / 2r। সো আনসার হচ্ছে সি। তারপর হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ইলেকট্রনের মোট শক্তি এত হলে তৃতীয় বোর কক্ষে মোট শক্তি কত? তো আমরা জানি En = -13.6 × z² / n²। এখন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। সো z² মানে 1², সো ইট ডাজন্ট ম্যাটার। সো -13.6 × 1/n মানে কি, যততম কক্ষপথ। তো এখানে কততম কক্ষপথের কথা বলছে, 3। সো 9 দিয়ে ভাগ করে দাও। সো 9 দিয়ে ভাগ করলে 1 পয়েন্ট সামথিং পাবা, কারণ 9 কে 9, তারপর সো 1 পয়েন্ট সামথিং পাবা, এটা তো বুঝতে পারতেছ। এখন অপশন খেয়াল করলে দেখো 1 পয়েন্ট সামথিং একটাই আছে। যদি একটা না থাকতো, 1 পয়েন্ট সামথিং আরও কিছু থাকতো, তখন কিন্তু তোমার আরও বের করতে হইতো। কিন্তু যেহেতু 1 পয়েন্ট সামথিং একটাই আছে, তো আমরা বলতে পারি এইটাই আনসার। আর সময় নষ্ট করার দরকার নেই, তাই না? তারপর ওকে, একটি সরল দোলকের কৌণিক বিস্তার θ, দোলকের পিণ্ডের ভর m এবং কার্যকর দৈর্ঘ্য l হলে, আচ্ছা এটা একটা সরাসরি ফর্মুলা, Vmax সর্বোচ্চ বেগ ইকুয়াল আমরা জানি 2√gl sin θ/2। সো আনসার দেখো সি হচ্ছে আনসার। তারপর নিচের কোনটি অর্ধপরিবাহক? ওকে, সিলিকন, আর্সেনিক, আচ্ছা সিলভার, এটা তো অর্ধপরিবাহক না। তারপর এখানে জার্মেনিয়াম, সিলিকন, আচ্ছা অ্যালুমিনিয়াম অর্ধপরিবাহক না, কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে একটা ডোপেন্ট, হোয়াট এভার। তারপর এখানেও অ্যালুমিনিয়াম আছে, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। সো আনসার হওয়ার সম্ভাবনা ডি। বাট জি শিগগির আসেন, আর্সেনিক অর্ধপরিবাহক, ওকে। বাট গ্যালিয়াম কি অর্ধপরিবাহী? আই এম নট শিওর। সো যদি গ্যালিয়াম অর্ধপরিবাহী হয় তাহলে ডি আনসার, আর যদি গ্যালিয়াম না হয় তাহলে প্রশ্ন ভুল বা ব্ল্যাঙ্ক, অপশন ব্ল্যাঙ্ক। প্রশ্ন ঠিকই আছে, অপশন ব্ল্যাঙ্ক। একটি চলন্ত বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে তার বেগ 15 মিটার/সেকেন্ডে পৌঁছায়। বস্তুটির গতির দিক সামান্যই পরিবর্তন হয়। বস্তুটি দ্বারা একক সময় কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। ওকে, একক সময় কৃত কাজ মানে হচ্ছে ক্ষমতা সমান আমরা জানি FB। এফ দেয়া আছে 1 নিউটন, বেগ দেয়া আছে 15। তো আনসার হবে 15 জুল/সেকেন্ড। ওকে, আনসার হচ্ছে 15 জুল/সেকেন্ড। তারপর যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান, আচ্ছা প্রোটন সংখ্যা সমান মানে আইসোটপ। তারপর পানির আয়তন গুণাঙ্ক এত হলে অসংগম্যতা কত? দেখো, অসংগম্যতা আর আয়তন গুণাঙ্ক একই জিনিস, তাই না? সো 2.1 × 10⁹। সো
আনসার হচ্ছে বি। তারপর আই হ্যাড এক্স প্লাস কে হ্যাড জেড ভেক্টরটি একটি তলের সমান্তরাল এবং এ ভেক্টরটি তলটিতে লম্ব হলে একক ভেক্টর কত, সো এইটার একক ভেক্টর বের করতে বলছে। এবং এরা যেহেতু পরস্পর লম্ব, তো এদের ডট গুণফল 0। সো এই টাইপের একটা ম্যাথ আমি এই টাইপের 2বার ম্যাথ করাইছি, সো এটা হোমওয়ার্ক। এই টাইপের প্রশ্ন নর্মালি ভুল থাকে, আমার খুব মেজাজ খারাপ হয়। এটা কেন ভুল থাকে এরকম, যদি এটা ভুলার কথা না, কারণ এখানে আই হ্যাড আছে, কে হ্যাড আছে, অপশনগুলো দেখো আই হ্যাড কে হ্যাড আছে, সো এটা মিলবে। করে দেখো, ট্রাই করে দেখো। ও তারপর সেট নাম্বার 23-24 লাস্ট সেট। ওকে, একটা ইঞ্জিন যখন 210 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপগ্রাহকে থাকে তখন এর কর্মদক্ষতা হয় 30%। এখন ইঞ্জিনটির উচ্ছেদ তাপমাত্রা কত? সো এইটা ইকুয়াল, মানে 30% ইকুয়াল আমরা জানি 1 মাইনাস T2/T1। সো T2 এখানে দেয়া আছে, T1টা আমাদের বের করতে হবে, উচ্ছেদ তাপমাত্রা। T2 ইকুয়াল কত? 210 ডিগ্রি সেলসিয়াস। এখন এটাকে আমাদের কি করতে হবে? কেলভিনে নিতে হবে। 273 দ্বারা যোগ করলাম, সো 3 7 8 2 2 4, সো 483 ডিভাইডেড বাই T1 আমাদের বের করতে হবে। সো 483 ডিভাইডেড বাই T1 ইকুয়াল 1 মাইনাস 0.3 মানে হচ্ছে 0.7। সো T1 ইকুয়াল 483 ডিভাইডেড বাই 0.7। সো এটাকে এই পয়েন্ট এটা উপরে গেলে 10 দিয়ে গুণ হয়ে যাবে। সো এখানে এটাকে 7 দিয়ে কাটো, 6 7 42, 6 7 42, তাহলে 7 7 49, 6 দিয়ে কাটা যায়, তাহলে তোমার 6 63 7 9 63, তো তোমার 690 হবে আনসার, 690 কেলভিন। সো আনসারে ঠিক আছে। তারপর হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাইতে বলছে, একটা জিনিস দেয়া আছে এখানে 7b.f6। ওকে, সো হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাইতে আমাদের কি করতে হয়? 4 ঘর করে, মানে এটাকে বাইনারিতে নিয়ে এটাকে 4 ঘর বানাইতে হয় প্রত্যেকটাকে। তো 6কে আমরা যদি বাইনারিতে নেই তাহলে আমাদের কি হয়? আমরা পাই হচ্ছে 0, আচ্ছা 1 সরি 110 হবে, 011 কেন লিখতেছি, 110। তো আমাদের তো লাগবে 4 ঘর করে। সো আমরা এখানে আছে 3 ঘর, তো আমরা সামনে একটা 0 দিয়ে দেবো। সামনে 0-র দাম আছে কোনো? নাই। এফ কে কি লেখা যায়? এফ কে লেখা যায় 4টা 1 1 1 1 1। তারপর বি কে কি লেখা যায়? বি কে লেখা যায় 1 0 1 1। তারপর 7 কে লেখা যায় তোমার 0 1 1 1। ঠিক আছে, 0 কেন দিছি সামনে? কারণ 7 মানে তো 111, তো সামনে একটা 0 দিছি যাতে 4 ঘর বানানো চায়। তো এইগুলো যদি তোমার মনে না থাকে, তুমি একটা কাজ করতে পারো, তো তুমি এখানে ফার্স্ট করে লিখতে পারো। দেখো এ সমান আমরা কি জানি? দশমিকে 10, তাই না? হেক্সাডেসিমালের এ মানে দশমিকে 10। ওকে, সো এটা বাইনারিতে 10 10, ঠিক আছে, 10 10। তারপর 10 11, বি হচ্ছে 10 11, সি হচ্ছে 10 10 না 1 1 0 0 হবে, 1 0 0। এগুলো এইভাবে মনে রাখতে পারো। তারপর এটাকে আমরা কি লিখতে পারি? 100 পরের সংখ্যা কি হইতে পারে বাইনারিতে? ডান পাশে এইটা মনে রাখার দরকার নেই। সো জাস্ট 1 0 0-র পরে কি হয়? 1 0 1 ডি। তারপর ই কে লেখা যায় 1, 101-এর পরে 110। তারপর এফ কে কি লেখা যায় 1 1 1 1। ওকে, সো এই কয়েকটা তোমরা মনে রাখতে পারো এইভাবে। সো এইভাবে আমরা এটা বের করছি, আমার এগুলো এমনিতেই মনে থাকে। ঠিক আছে, তারপর বাইনারি তুমি 1 থেকে 7 পর্যন্ত 1 থেকে 7 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলো বাইনারি মনে রাখতে পারো। বিশেষ করে 7টা, এটা মনে হচ্ছে 1 1 1, এটা অনেক জায়গায় আসে, যে আসছে দেখো। ঠিক আছে, তো এইভাবে এগুলো মনে রাখতে পারো। তাহলে এই জিনিসটা কি হবে? 0 1 1 1, আবার 1 0 1 1, একটা দশমিক 1 1 1 1 0 1 1 0। তো এটার সাথে কোনটা মেলে দেখো? এই 0-তে বাদ দাও। তো 4টা 1 0 1 1, 1 2 3 4 0 1 1, এগুলোর সাথে কোনো মিলেছে? তো আনসার হচ্ছে এ। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তারপরে ওকে, সোডিয়াম পরমাণুতে নিউক্লিয়ন সংখ্যা কত? সো নিউক্লিয়ন মানে হচ্ছে ভর, সো ভর মানে হচ্ছে 23। সো আনসার হচ্ছে এ। আবার ওই ম্যাথ, হোমওয়ার্ক, সেম ম্যাথ। এম ভরের একটি বস্তু, কিরে বারবার রিপিট হচ্ছে কেন? আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের কেন্দ্র হতে ইউ আদিবেগে গোলকটির উপরিতলে পৌঁছাতে টি সময় লাগে। গোলকের পৃষ্ঠে পৌঁছাতে বস্তুটির উপর কি পরিমাণ বল প্রয়োগ করা লাগে? সো এফ ইকুয়াল আমরা জানি এম এ, ঠিক আছে, আর এ ইকুয়াল, আর এইচ ইকুয়াল আমরা জানি কি? ইউ স্কোয়ার বাই 2a। তাহলে এটা এই পাশে আনলে তুমি ইউ স্কোয়ার বাই 2h লিখতে পারো কি না? পারো। তাহলে এম ইন্টু ইউ স্কোয়ার বাই 2h। এখন
যেহেতু এটা একটা গোলক, এরকম ম্যাথ আমি আগেও করাই দিছি, এটা একটা গোলক তাই না, এই তো এই এইচ আর এই গোলকের ব্যাসার্ধ একই জিনিস, সো এইচকে তুমি লিখতে পারো আর, সো এম ইউ স্কোয়ার বাই 2r, এটা হচ্ছে আনসার। তারপর 1 কেজি ভরের একটি বস্তুকে 4 মিটার পার সেকেন্ড আদিবেগে এবং 1 কেজি ওয়াট বল প্রয়োগ করলে কত মিটার উচ্চতায় ওঠানো যাবে? অলরাইট, সো এফ দেয়া আছে 1 কেজি ওয়াট মানে কি 9.8 নিউটন। 1 কেজি ওয়াট কি, কেজি ওয়াট থেকে তোমার নিউটনে যেতে 9.8 দ্বারা গুণ করা লাগে। তারপর আর কি দেয়া আছে এখানে, তোমার আদিবেগ ইউ দেয়া আছে 4 মিটার পার সেকেন্ড, আর উচ্চতা দেয়া আছে কি না, উচ্চতা দেয়া নাই। সো উচ্চতাটা আমার বের করতে হবে, এইচ ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2a। এখন এ এর ভ্যালু হচ্ছে 9.8 হবে, কি জন্য, এফ ইকুয়াল আমরা জানি এম এ, আর এফ ইকুয়াল আমরা জানি হচ্ছে তোমার এখানে দেয়াই আছে 9.8, এম এর ভ্যালু হচ্ছে 1, সো এর ভ্যালু হচ্ছে তোমার 9.8, সো এটা আলটিমেটলি জি ইউ স্কোয়ার বাই 2 ইন্টু 9.8। ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হচ্ছে 4, তো 4 4 16, এটা দিয়ে এটা কাটো 8, সো 8 ডিভাইডেড বাই 9.8, সো এটাকে 10 ধরে নাও, 8 ডিভাইডেড বাই 10, সো আলটিমেটলি 0.8, সো 0.8 এর আশেপাশে কোনো একটা ভ্যালু আসবে, সো ডি 0.8 এর সামনে আছে। ওকে, তো একটি বর্তনীতে 5 মাইক্রোফ্যারাডের দুটি ধারক সমান্তরালে সংযোগ করে তার সাথে আরেকটি 5 মাইক্রোফ্যারাডের ধারক সিরিজ সংযোগ করা হলো, মোট ধারকত্ব কত? ওকে, তো দুইটা সমান্তরালে সংযোগ করছে একটি বর্তনীতে, এই মানের দুইটা ধারক সমান্তরালে যোগ করছে, তো সমান্তরালে যখন যোগ করছে তখন এদের যে ধারকত্ব সেটা কি ছিল, 5 যোগ 5 মানে কি 10 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। তারপর আরো একটা 5 মাইক্রোফ্যারাড মানের ধারক এটার সাথে কি করছে, শ্রেণীতে দিছে, তো শ্রেণীতে দিলে কি হবে, শ্রেণীতে দিলে তোমার সিপি ইন্টু এই যে 5-এর যে ধারক সেটা সিপি প্লাস সি, এটা কিন্তু একটা শর্টকাট, তুমি চাইলে এভাবে করতে পারতা, সিএস 1/CS প্লাস 1/5, এটার আবার ইনভার্স ইকুয়াল সিএস, এইভাবে করতে পারতাম 1/CP। ওকে, এইভাবে করতে পারতাম, আমি এইভাবে করলাম, এটা একটা শর্টকাট প্রসেস। তো সিপি ইন্টু সি, সিপি মানে আমরা বের করছি 10, আর এই সি মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 10 প্লাস 5 মানে 15, সো 50 ডিভাইডেড বাই 15। ওকে, সো এটাকে তুমি যদি একটু ভাগ করো, তুমি 3 15 45, তাই না, 3 15 45, তো 3 পয়েন্ট সামথিং আসবে, সো আনসার দেখো এই হচ্ছে আনসার 3 পয়েন্ট সামথিং। আচ্ছা, আবার ওই ম্যাথ, একটি 20 তলা দালানের প্রতি তলার উচ্চতা এত এত হলে সর্বোচ্চ গতিবেগ কত? সর্বোচ্চ গতিবেগ, আচ্ছা এইটাতে একটা খেলা আছে, এইটা একটু ভালো ম্যাথ দিছে। তো প্রতি তলার উচ্চতা 4 মিটার, ছাদ থেকে নিচের দিকে পড়ে দ্বিতীয় তলায় আটকে যায়, সর্বোচ্চ গতিবেগ কত? আমরা জানি mgh, এটা হচ্ছে ই টোটাল এনার্জি, এটা হচ্ছে আবার বিভব শক্তি। এখন হাইয়েস্ট পয়েন্টের টোটাল এনার্জি কত? ইপি। লোয়েস্ট পয়েন্টের টোটাল এনার্জি কত? ইকে। এটাও টোটাল এনার্জি, এটাও টোটাল এনার্জি, তাহলে এটা ইকুয়াল এটা হবে, রাইট? তাহলে mgh ইকুয়াল আমরা কি লিখতে পারি, mgh ইকুয়াল হাফ mv স্কোয়ার লিখতে পারি কিনা? পারি। am কাটা দাও, সো 2gh root over of 2gh equal v, so v equal 2 into g কত দিয়েছে 9.8, আচ্ছা g দেয়া নাই 9.8, h কত 20 তলা, 20 ইন্টু প্রতি তলার উচ্চতা 4 মিটার, 4 20 80, সো ইন্টু 80। এখন দেখো 8 দুগুণ 16 160 ইন্টু 9.8, এই 16 ইন্টু তুমি 98 লিখতে পারো, সরি 16 ইন্টু 98 লিখতে পারো, এই দশমিকটা দিয়ে এই শূন্য কাটা। এখন 16কে তুমি কি লিখতে পারো, 4 লিখতে পারো, আর 98কে তুমি যদি 100 ধরো, তুমি 100 ধরো, তো রুট ওভার 100 মানে কি 40, 10, সো 4 10 40, 40-এর আশেপাশে কিছু একটা আসবে, আনসার হচ্ছে সি। পরিবাহিতা বৃদ্ধির জন্য বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে অপদ্রব্য মেশানো হয়, এটাকে বলা হয় ডোপিং। ওকে, তারপর নিচের অঙ্কিত বর্তনীতে তুল্যরোধ কত? ওকে, তুল্যরোধ হচ্ছে 318/9, সরি 318/9 মানে 2 আর 3 5 হবে। কিরকম করে দেখো, এই দুটো সমান্তরালে আছে, তো সমান্তরালে থাকলে আমরা এটাকে কি লিখতে পারি, 3 × 6 ডিভাইডেড বাই 3 + 6, এখান থেকে তোমার আসতেছে হচ্ছে 318/9 মানে 2, তো এইটার সাথে এটা আবার শ্রেণীতে আছে, তাহলে টোটাল কত হইলো 5। আশা করি এগুলো তুমি পারো। তারপর নিচের কোনটি ক্ষমতার মাত্রা সমীকরণ? ক্ষমতা সমান কি? ক্ষমতা সমান W/T। এখন
ডব্লিউ সমান ডব্লিউর যে মাত্রা সেটা আমরা কি জানি ml স্কোয়ার টি ইনভার্স 2, আর টি মানে কি সময়, সো টি তাহলে ml স্কোয়ার টি ইনভার্স 3 হইল, সো ml স্কোয়ার টি ইনভার্স 3, সি হচ্ছে আনসার। তারপর একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে 220 ভোল্ট এবং 1200 ওয়াট লেখা আছে, প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য 2.5 টাকা হলে ইস্ত্রিটি 2 ঘন্টা চালালে কত খরচ করবে? তো খরচ সমান কি হবে, এটা কিন্তু মাসিক বিল বলে নাই, মনে রাখতে হবে, তাহলে 30 দিয়ে গুণ করা লাগবে না, জাস্ট 2 ঘন্টা। ওকে, তো 2 ঘন্টার কত খরচ সেটা জিজ্ঞেস করছে। সো পি এনটিভি আমরা জানি, সো পি হচ্ছে কিলোওয়াটে রাখতে হবে মানে ক্ষমতা, সো 1200 ইন্টু 10 ইনভার্স 3, এন মানে কত, যন্ত্র কয়টা, একটা, চালাবো কতক্ষণ, 2 ঘন্টা, বিল কত 2.5। ওকে, ঠিক আছে। সো তোমার আমি দেখে বলে দিতে পারতেছি যে এটা 6 টাকা হবে। কেন? এই 2.5কে আমরা লিখতে পারি 5/2, সো 2 কাটা 5 12 60 মানে 6 টাকা। সো আনসার হচ্ছে বি। স্থির তাপমাত্রায় একটি নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা, এ সঠিক, কারণ স্থির তাপমাত্রায় বয়লের সূত্র অনুযায়ী আমরা জানি পি সমানুপাতিক রো। ন্যান্ড গেটের বুলিয়ান সমীকরণ কোনটি? দেখো ন্যান্ড মানে কি, ন্যান্ড মানে হচ্ছে অ্যান্ড প্লাস নট, তাই না? এটাই তো ন্যান্ড গেট। তো প্রথমে গুণ হবে, তারপর এটার উপর একটা বার হবে, তো দুইটা তোমার ইনপুট যদি থাকে এ আর বি, তো এটাকে প্রথমে গুণ করতে হবে এ বি, তারপর এটা যদি নট গেট করো তাহলে এটা কি হয়, এ বি বার। ওকে, সো আনসার হচ্ছে সি। তারপর আলোর কোন ঘটনাটি রংধনু সৃষ্টি ব্যাখ্যা করতে পারে? আচ্ছা, এটা বিচ্ছুরণ হবে, এটা মুখস্থ জিনিস। অলরাইট, পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের 1/10 অংশ সমান দূরত্ব নিচে কোনো বস্তু, আচ্ছা এটা ইজি, জি ইকুয়াল 4, আমরা জানি জি ডাউন ইকুয়াল 4/3 পাই রো জি আর মাইনাস এইচ। সো এইচ ইকুয়াল কত দেওয়া আছে, 1/10 অফ আর, সো এটাকে আমরা লিখতে পারি 1/10 অফ আর, 1/10 অফ আর। সো বাকি ক্যালকুলেশন নিজে করে নিবা। তারপর 1 কেজি ভর এবং 1 মিটার চক্রবর্তীর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার চাকার কৌণিক ত্বরণ এত হলে দ্বন্দ্বের মোমেন্ট কত? সো টাও চাইছে, টাও ইকুয়াল আমরা জানি আই আলফা। আই এর ভ্যালু তোমার দেয়া নাই, আই মানে হচ্ছে জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া। আই ইকুয়াল আমরা জানি এম কে স্কোয়ার, এম এর ভ্যালু 1, কে এর ভ্যালু 1 স্কোয়ার, সো 1 ইন্টু তোমার কৌণিক ত্বরণ কত 10, সো 10 হচ্ছে আনসার। 10 তোমার এককটা কি হবে বলো তো, নিউটন মিটার, সো আনসার হচ্ছে সি। তারপর কোনো কণার গতিশক্তি এর স্থির অবস্থার শক্তির দ্বিগুণ, সেক্ষেত্রে কণাটির গতিশীল ভর স্থির ভরের কত? ওকে, কণাটির গতিশক্তি ওকে, গতিশক্তি এর স্থির অবস্থার শক্তির দ্বিগুণ। সো গতিশক্তি আমরা জানি ই কে ইকুয়াল ই মাইনাস ই নট। ওকে, সো ই কে ইকুয়াল, এটা কি দেয়া আছে, স্থির অবস্থার শক্তির দ্বিগুণ, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 2 ই নট ইকুয়াল ই মাইনাস ই নট। সো ই ইকুয়াল আমরা লিখতে পারি 3 ই নট, তাহলে এম সি স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি 3 এম নট সি স্কোয়ার। তো সি স্কোয়ার কাটা, এম ইকুয়াল 3 এম নট। এখন তোমাকে বলছে কণাটির গতিশীল ভর কি এম, স্থির অবস্থার ভরের কত গুণ, 3 গুণ, আনসার হচ্ছে বি। তারপর একটি চলন্ত বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করলে তার বেগ সামান্য বৃদ্ধি পেয়ে এততে পৌঁছায় বস্তুর গতি সামান্য পরিবর্তিত হয়। একক সময়কৃত কাজ পি ইকুয়াল এফ ভি, এফ ইকুয়াল 50, ভি ইকুয়াল 10, 500, এ হচ্ছে আনসার। তারপর ট্রিটিয়ামের একটি অর্ধায়ু 12.5 বছর এবং 50 বছর পর 1 খণ্ড ট্রিটিয়ামের কত অংশ অবশিষ্ট থাকবে? আচ্ছা, এই টাইপের প্রশ্ন আমার খুবই পছন্দের। কেন? কারণ এটাতে একটা চমৎকার শর্টকাট আছে, এটা একটু মনে রাখবা। সেটা হচ্ছে অর্ধায়ু ইন্টু এন ইকুয়াল তোমার সময়। ওকে, এন জিনিসটা কি একটু পরে বুঝতে পারবা, তো এই জিনিসটা একটু মনে রাখবা। আমি একটু বক্স করে দিতে চাচ্ছি এটা। ঠিক আছে, এখন
আমরা অর্ধায়ুটা কি দিয়ে আছে 12.5 ইন্টু এন ইকুয়াল সময় কত দিয়ে আছে 50, সো এন ইকুয়াল 50 ডিভাইডেড বাই 12.5। তো এটাকে তুমি যদি কাটো 4 12 48, সো তোমার 4 আসবে এখানে 4, সো এন ইকুয়াল 4। তাহলে অবশিষ্ট থাকবে হলো 1/2n। তাহলে বুঝতে পারতেছো এন জিনিসটা কি? তাহলে 1/2^4, তার মানে কি 1/16, রাইট? সো আনসার হচ্ছে সি। তারপর অ্যাসিটনের আয়তন গুণাঙ্ক এত, অ্যাসিটনের অসংনম্যতা কত? সো এইটা যা কথা, অসংনম্যতা সেই কথা। সো 10⁹ কই আছে? 9 এখানে আছে, এখানে আছে। এইটা তো হইতে পারে না, কারণ 2/5 মানে কি? 2/5 মানে কি 0.4, সো এটা বাদ। সো এইটা হচ্ছে আনসার। ওকে, তারপর কোনো সরল দোলকের দোলক পিণ্ডের ভর ও সর্বোচ্চ বেগ যথাক্রমে এত এত হলে দোলক পিণ্ডের কৌণিক বিস্তার এত হলে কার্যকর দৈর্ঘ্য কত? আমরা জানি Vmax ইকুয়াল 2√Lg sin θ/2, তাই না? সো আমাদের ম্যাক্সিমাম বেগটা দেওয়া আছে 6.3 ইন্টু 2√Lg, এল মান আমাদের বের করতে হবে, ইন্টু জি sin θ/2 মানে কি sin 60/2 মানে sin 30, সো এটা ইকুয়াল হাফ। সো এটা কাটা, সো এটাকে এই পাশে স্কোয়ার করে দাও, সো 63 স্কোয়ার ডিভাইডেড বাই জি, এটা হবে আনসার। ওকে, সো আশা করছি আনসারটা হবে ডি। যাই হোক করে দেখি, 63 63 3 3 9 318 318 হাতে থেকে 1 6 6 34 আর 1 37, সো 9 8 8 16 হাতে থেকে 1 7 2 9 3 6 3 9 6 9, সো দশমিক এখানে। সো এইটাকে আবার তোমার কি করতে হবে 39.69 ডিভাইডেড বাই 9.8। আস্তাগফিরুল্লাহ, এটা আমি কেমনে বের করবো? হ্যাঁ, 10 দিয়ে যদি তুমি, আচ্ছা এটাকে ধরে নাও 40 আর এটাকে ধরে নাও 10, তো আশা করছি 4 হওয়ার কথা। ওকে, তো এই ছিল 23-24-এর 4টাই তোমার সেটের প্রশ্নর সমাধান। তো এরপর আমরা যেটা করব, আমরা হচ্ছে 22-23-এর প্রশ্ন সলভ করব ফিজিক্স। তো আমি চেষ্টা করব জাহাঙ্গীরনগরের পরীক্ষার আগেই তোমার ইয়ার সলভটা দেওয়ার জন্য, ম্যাথের সলভটাও দেওয়ার জন্য। তো ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম সবাইকে।